শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, চলে যাচ্ছে। চলে যাচ্ছে স্যার। ঠিক আছে। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আচ্ছা, প্রায় অনেকজনই হোম টাস্ক পাঠিয়েছেন। আচ্ছা, কিছু কিছু ভুল আছে, মানে কয়েকজনের উচ্চারণে স্পষ্টতা নেই, মানে স্টাইল খুব সুন্দর হয়েছে সবার, উচ্চারণ মানে শব্দের উচ্চারণ এখনো পুরোপুরি স্পষ্ট না, উচ্চারণে কিছু কিছু ভুল আছে। আর সেজেতে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা মৌসুমী ম্যাডাম, আপনার বিসর্গ হচ্ছে না তাই তো? মৌসুমী ম্যাডামের বিসর্গের হকার উচ্চারণটা হচ্ছে না ঠিকঠাক। প্রায় অনেকেরই ভালো হয়েছে, দু একজনের উচ্চারণে একটু ভুল হয়েছে, মানে শব্দের হয়তো উচ্চারণ ঠিকঠাক করতে পারেননি, এরকম কয়েকজন দু একজন আছে, বেশি নেই। আচ্ছা বেশ, আমরা আমাদের ওই যে সেকেন্ড স্টাডি মেটেরিয়াল দেখছিলাম, স্টাডি মেটেরিয়াল থেকে আর কিছু কিছু অংশ বাকি আছে, অনুস্বার বা বিসর্গের কয়েকটা পার্ট বাকি আছে, ওগুলো আজকে দেখবো। আর ওখানকার যে উদাহরণ শ্লোক আছে ওগুলো আজকে অভ্যাস করব। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা ম্যাডাম বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এখানে একটা আছে অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ, ওইখানে বর্গের দ্বিতীয় আর চতুর্থ বর্ণগুলি তার মধ্যে তালব্যস্ব, মধ্যাহ্নস্ব, দন্তেশ্বর, হ, এই চারটেকে বলছে মহাপ্রাণ বর্ণ, আর বাকি যা হচ্ছে সেগুলি অল্পপ্রাণ, মানে হ্যাঁ, মানে ওই চারটেই হচ্ছে মহাপ্রাণ, তাই তো? না চারটে না ম্যাডাম, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। চতুর্থ, আচ্ছা সমস্ত বর্গেরই তাই? হ্যাঁ, সমস্ত বর্গের দ্বিতীয়, চতুর্থ এবং উষ্ম বর্ণ ও যেগুলো, আচ্ছা, আচ্ছা উষ্ম বর্ণ। আমরা এই যে সকার, তিনটি সকার আর হকার, এগুলো তো উষ্ম বর্ণ বলি, তাই উষ্ম হ্যাঁ বর্ণ হ্যাঁ, আর তার আচ্ছা সাথে আমরা, হচ্ছে হ্যাঁ, এই বর্গের। উষ্ম বর্ণ কেন বলি একটু, আমি সেদিনকে না এই সময়টাতে একটুখানি প্রবলেম ছিল, এ করতে পারিনি। মানে উষ্ম বর্ণ কেন বলা হয় এগুলোকে, এই চারটে বর্ণকে? উষ্ম বর্ণ বলতে ম্যাডাম ওই আমাদের এই চারটে বর্ণ, মানে যেগুলো ধরুন মহাপ্রাণ, হ্যাঁ, মহাপ্রাণের থেকেও একটু অধিক আমাদের প্রযত্ন লাগে, চেষ্টা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখুন ঠিক। বিসর্গের আমরা মানে, দেখুন স্ক্রিনটা শেয়ার করি আগে। আচ্ছা, বিসর্গের আমরা কতটা দেখেছিলাম, মানে বিসর্গের যে স্বাভাবিক উচ্চারণ, মানে সন্ধি ছাড়া অবস্থাতে বিসর্গের যে উচ্চারণ, সেই উচ্চারণটা দেখেছিলাম। আর সন্ধি করলে তার একটা ক্ষেত্র দেখেছিলাম, যে বিসর্গের পরে যদি তিনটি সকার থাকে, এই একটা ক্ষেত্র আমরা দেখেছিলাম, তাই তো? আর স্বাভাবিক যে উচ্চারণ সেটা। আচ্ছা, এরপরে আমরা দেখবো আজকে জিহ্বামূলীয় আর উপথমানীয়, মানে বিসর্গ সন্ধিরই একটা পার্ট এটা। যেমন বিসর্গ সন্ধির একটা ক্ষেত্র হচ্ছে, বিসর্গের পরে তিনটি সকার থাকলে বিসর্গ পরের যে সকার সেই সকারে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এটা একটা ক্ষেত্র। সেরকম আরেকটি ক্ষেত্র হচ্ছে বিসর্গ এবং তারপরে অন্য কিছু বর্ণ থাকলে বিসর্গের কিছু পরিবর্তন ঘটছে। ঠিক আছে, তো সেই অংশটা দেখবো আমরা। আচ্ছা, এটা কি বলছি আমরা, জেহুবামূলীয় আর উপধমানীয়।
আচ্ছা, কেউ একজন একটু পড়ুন, পুরোটা পড়ুন আগে, তারপরে আমরা দেখছি। স্যার পড়ছি। পড়ুন। ককার বা খকারের পূর্বে বর্তমান অর্ধ বিসর্গকে জিহ্বামূলীয় বলা হয়। সন্ধির মাধ্যমে ককার এবং খকারের পূর্বের বিসর্গের এই দশা হয়, যা জিহ্বামূলীয় নামে পরিচিত। এটির উচ্চারণ অর্ধেক খকারের ন্যায় হয়ে থাকে। ককার এবং ফকারের পূর্বে বর্তমান অর্ধ বিসর্গকে উপধানীয় বলে। সন্ধির মাধ্যমে ককার এবং ফকারের পূর্বে বিসর্গের এই দশা হয়, যা উপধানীয় নামে পরিচিত। এটির উচ্চারণ অর্ধেক ফকারের ন্যায় হয়ে থাকে। এখানে লক্ষণীয় যে খকারের পূর্বের বিসর্গের উচ্চারণ সম্পূর্ণরূপে যেমন হয় তেমন হবে। আচ্ছা, দেখুন দেখুন আমরা যদি আমাদের ফার্স্ট যে স্টাডি ম্যাটেরিয়াল ছিল, ওখানে দেখবেন আমাদের প্রত্যেকটি মানে উচ্চারণ স্থান বলা আছে, তাই তো? মানে প্রত্যেকটি বর্ণের উচ্চারণ স্থান স্টাডি ম্যাটেরিয়ালের শেষের দিকে দেওয়া ছিল। দেখুন, যদি খেয়াল করে দেখেন, জিহ্বামূলীয় আর উপধানীয় এই দুটি নাম এখানে আছে। দেখুন, জিহ্বামূলীয়ের উচ্চারণ স্থান কি বলা আছে? জিহ্বামূলীয়ের উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বামূল। আচ্ছা, এবারে উপধ্মানীয়ের ক্ষেত্রে যাই। উপধ্মানীয়ের ক্ষেত্রে দেখুন, উপধ্মানীর উচ্চারণ স্থান কি? উপধ্মানীয়ানাম ওষ্ঠৌ, অর্থাৎ উপধ্মানীর উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। মানে আপনি যেখান থেকে পকার উচ্চারণ করেন সেখান থেকেই উপধ্মানীয় বর্ণ উচ্চারিত হয়, এটা স্পষ্ট। মানে পবর্গ যেখান থেকে উচ্চারণ করা হয়। আর জিহ্বামূলীয় বর্ণের উচ্চারণ হচ্ছে জিহ্বামূল। আচ্ছা, এবার আমরা আমাদের বিষয়ে আসি। দেখুন, তাহলে এটা কি বলা হলো যে বিসর্গ সন্ধিরই একটা ক্ষেত্র হচ্ছে, যেমন আমরা দেখেছি বিসর্গের পরে তিনটি সকার থাকলে বিসর্গের একটা পরিবর্তন দেখা যাচ্ছে, অর্থাৎ বিসর্গ পরবর্তী যে সকার সেই সকারে পরিবর্তিত হয়ে যাচ্ছে, মানে বিসর্গ সন্ধির একটা ক্ষেত্র সেটা। সেরকম আরো একটি ক্ষেত্র হচ্ছে বিসর্গ আগে আছে, বিসর্গের পরে ককার অথবা খকার, এবং বিসর্গ এবং তারপরে পকার অথবা ফকার, এটা একটা ক্ষেত্র। এখন পরিবর্তনটা কি হচ্ছে? বিসর্গের পরে যদি ককার অথবা খকার থাকে, বিসর্গ অর্ধ বিসর্গতে রূপান্তরিত হচ্ছে। মানে যদি আমরা বিসর্গকে খুব মানে জেনারেলি যদি দুটো ভাগে একটা ভাগ করার চেষ্টা করি, যে একটা পূর্ণ বিসর্গ, একটা অর্ধ বিসর্গ, এইভাবে যদি আমরা একটা মানে বিভাগ কল্পনা করি, তো সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? পরে যদি ককার অথবা খকার থাকে বিসর্গের পরে, তাহলে বিসর্গটি সন্ধির ফলে কি হয়ে যাচ্ছে? অর্ধ বিসর্গতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। একই রকম ভাবে বিসর্গের পরে যদি পকার অথবা ফকার থাকে, তাহলে বিসর্গটি অর্ধে বিসর্গে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো এখন দুটো ক্ষেত্রেই দেখছি যে বিসর্গ, পূর্ণ বিসর্গটা অর্ধেক বিসর্গের রূপ পরিগ্রহ করছে, তাই তো? দুটো ক্ষেত্রেই পূর্ণ বিসর্গ ককার অথবা খকারি থাক অথবা পকার অথবা ফকারি থাক, দুটো ক্ষেত্রেই পূর্ণ বিসর্গ অর্ধ বিসর্গের রূপ পরিগ্রহ করছে। আমাদের যেহেতু আমরা চ্যান্টিং শিখছি, আমাদের প্রশ্ন কোথায়? আমাদের প্রশ্ন হচ্ছে পূর্ণ বিসর্গের উচ্চারণ আমরা জানি। পূর্ণ বিসর্গের উচ্চারণ কেমন হয়? হকারের মতো হয়। তার নিয়ম আমরা জানি যে বিসর্গে মানে বিসর্গটি যে স্বরবর্ণের পরে এসছে, বিসর্গের স্থানে হকার বসিয়ে হকারের পরে আমরা বিসর্গের পূর্বে থাকা স্বরবর্ণের রিপিটেশন করব। এই নিয়মটা আমরা জানি। অর্থাৎ পূর্ণ বিসর্গের উচ্চারণ কেমন হয় সেই বিষয়ে আমরা অবগত। এখন
অর্ধ বিসর্গের উচ্চারণ কেমন হবে সেটা প্রশ্ন আমাদের। যেহেতু আমরা চ্যান্টিং শিখছি, তো আমাদের প্রশ্ন হচ্ছে উচ্চারণ আমরা কি করবো, একটা পার্টিকুলার বর্ণের উচ্চারণ কেমন হবে, দ্যাটস আওয়ার কোশ্চেন। তো দেখুন, অর্ধ বিসর্গের উচ্চারণ জানার আগে, যেহেতু এই দুটো অর্ধ বিসর্গের উচ্চারণ আলাদা হচ্ছে, কেন না পরবর্তী বর্ণকে আশ্রয় করে, পরবর্তী যে বর্ণ সেই বর্ণের ভিত্তিতে পূর্বের যে অর্ধ বিসর্গ তার উচ্চারণটা ভ্যারি করছে, যেহেতু পরিবর্তিত হচ্ছে, ওই জন্য আমাদের পরবর্তী বর্ণ কি আছে সেটা ভালো করে দেখতে হবে। তাহলে ককার এবং খকারের পূর্বে থাকা বিসর্গের যে অর্ধ বিসর্গ হচ্ছে তার উচ্চারণ একরকম, পকার অথবা ফকারের পূর্বে থাকা যে অর্ধেক বিসর্গ, পূর্ণ বিসর্গ পরিবর্তিত হয়ে যে অর্ধেক বিসর্গ হচ্ছে তার উচ্চারণ আলাদা। এবং আমাদের টেকনিক্যালি মানে পারিভাষিক ভাবে এগুলোর নাম দেয়া হয়েছে, যেহেতু দুটো জিনিস আলাদা, দুটো এন্টিটি পুরো আলাদা, যেহেতু দুজনের রূপটা একই রকম হলেও অর্ধ বিসর্গ মানে মানে চন্দ্রবিন্দু চাঁদের মতো আপনি লিখবেন, উপরে একটা নিচে একটা, সেইভাবে লেখা হয়। অর্থাৎ রিটেন ফর্মটা যদিও একই, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আলাদা হয়। তো সেক্ষেত্রে দুটো এন্টিটি আলাদা হিসেবে ধরে দুটো নাম দেয়া হয়েছে। ককার এবং খকারের পূর্বে থাকা যে অর্ধেক বিসর্গ তার নাম দেয়া হয়েছে কি জিহ্বামূলীয়, আর পকার এবং ফকারের পূর্বে থাকা যে অর্ধেক বিসর্গ তার নাম দেয়া হয়েছে উপধ্মানীয়। ঠিক আছে, তো আমরা এখন এইভাবে আর বলবো না যে ককার এবং ফকারের পূর্বে থাকা অর্ধ বিসর্গের উচ্চারণ কেমন হবে, আমরা ডাইরেক্ট এরকমই কোশ্চেন করব যে জিহ্বামূলীর উচ্চারণ কেমন হবে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা জিজ্ঞাসা করব যে পকার এবং ফকারের পূর্বে থাকা অর্ধেক বিসর্গ তার উচ্চারণ কেমন, এমন না, ডাইরেক্ট উপধ্মানীয়ের উচ্চারণ কেমন হবে। ব্যাস, এই দুটো আমরা জানলে, এই দুটো জিনিস আমাদের জানলেই হবে। আচ্ছা, জিহ্বামূলীর উচ্চারণ কেমন হবে তার আগে জানতে গেলে তার আগে জানতে হবে আমাদের জিহ্বামূলীর উচ্চারণ স্থান কোনটা। আমরা প্রথম ক্লাসেই দেখেছি যে একটা বর্ণের সঠিক বা পারফেক্ট উচ্চারণ আমরা তখনই বলতে পারবো যখন সেই বর্ণের যেটি উচ্চারণ স্থান, সেই পার্টিকুলার উচ্চারণ স্থান দিয়েই আমি সেই বর্ণটা যদি উচ্চারণ করি তবেই সেটি সেই বর্ণের পারফেক্ট উচ্চারণ। এটাই হচ্ছে সঠিক বা পারফেক্ট উচ্চারণের পরিভাষা। তাহলে এখন জানতে হবে তাহলে জিহ্বামূলীর উচ্চারণ স্থান কি। জিহ্বামূলীর উচ্চারণ স্থান কি? জিহ্বামূলীই হচ্ছে উচ্চারণ স্থান, মানে জিহ্বার মূল। মূল মানে গোড়ার অংশ, অর্থাৎ আমাদের জিভের গোড়া, মূল, সেটাই হচ্ছে জিহ্বামূলীর উচ্চারণ। আচ্ছা, এখানে একটু ভালো করে আর একটু বুঝতে হবে। দেখুন, উপধ্মানীর উচ্চারণ স্থান কিন্তু ওষ্ঠ। এবারে ভালো করে দেখুন, জিহ্বামূলীর উচ্চারণ আমরা কেমন বলেছি, অর্ধেক ক্ষয়ের মতো, অর্ধেক ক্ষয়ের মতো হবে। আর উপধ্মানীর উচ্চারণ কেমন বলেছি, অর্ধেক ফয়ের মতো হবে, তাই তো? তাহলে অর্ধেক খ আর অর্ধেক ফ। এখন অর্ধেক ক্ষয়ের মতো যেটা উচ্চারণ করব তার উচ্চারণের স্থানটা কোনটা বলা হচ্ছে, জিহ্বামূলীয়। আর অর্ধেক ফয়ের উচ্চারণ স্থান বলা হচ্ছে ওষ্ঠ। তো ভালো করে দেখুন, যেরকম আমরা পূর্ণ বিসর্গের উচ্চারণ বিষয়ে জানি, সেরকম আমরা খকার বা ফকার এই দুটোকে এখন দুভাগে ভাগ করব। এখন দুটো ভাগে, একটা হচ্ছে পূর্ণ ফকার, পূর্ণ খকার, আর দুটোরই অর্ধেক, মানে অর্ধ খকার অর্ধ ফকার, এরকম। আচ্ছা, এবারে বলুন পূর্ণ ফকার যেটা, মানে পূর্ণ খকার, ক খ, পূর্ণ খকারের উচ্চারণ স্থান কি? কণ্ঠ। আচ্ছা, অর্ধ খকারের উচ্চারণ স্থান কি বলা হচ্ছে? অর্ধ খকার মিন্স জিহ্বামূলীয়, তাহলে অর্ধ খকারের উচ্চারণ স্থান কি, জিহ্বামূলীয়। তাহলে ভালো করে দেখুন, পূর্ণ খকারের উচ্চারণ স্থান কণ্ঠ, অর্ধ খকারের উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বামূলীয়। উচ্চারণ স্থান চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে পরেরটাতে আসুন, উপধ্মানীর ক্ষেত্রে আসুন। উপধ্মানীয় মানে অর্ধেক ফকার। আচ্ছা, পূর্ণ ফকারের উচ্চারণ স্থান কি? ওষ্ঠ।
অর্ধ ফকারের উচ্চারণ স্থান মানে উপধ্বনির উচ্চারণ স্থান কি? ওষ্ঠ, তাই তো? তাহলে এটা খুব সোজা হয়ে যাচ্ছে আমাদের কাছে। তাহলে অর্ধেক ফকার বলতে আমরা এমন একটা ফকার উচ্চারণ করব, ধরুন আপনি পূর্ণ ফকার কেমন বলেন? প ফ, দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করে, তাই তো? দুটো ওষ্ঠ বা দুটো ঠোঁট পুরোপুরি স্পর্শ করলে একটা পূর্ণ ফকার বলতে পারছি আমরা। খেয়াল করে দেখবেন, যখন আমরা বর্গীয় বকার এবং অন্তস্থ বকারের উচ্চারণ শিখেছি, বর্গীয় বকারের উচ্চারণের পদ্ধতি কি? দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করবে। আর অন্তস্থ বকারের ক্ষেত্রে কি শিখেছিলাম? পুরোপুরি স্পর্শ করবে না, তাই তো? ব ও ঠিক একই রকমই পূর্ণ ফকার মানে ফ পুরোপুরি স্পর্শ করবে, অর্ধেক ফকার বলতে পুরোপুরি স্পর্শ না করে ফ ফ। ঠিক আছে, মানে কিভাবে উচ্চারণের যে মানে কি বলবো মেকানিজমটা কি করে উচ্চারণ করতে হবে সেটা এইভাবে, জাস্ট যে দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ না করে একটা ফকার বলতে হবে, ওটাই আমাদের উপধ্বনীয় বা অর্ধেক ফকারের উচ্চারণ। বোঝা গেল? ফ ফ। কারো কোনো ডাউট আছে? মানে উপধ্বনির স্যার উচ্চারণ একটু কেমন করতে হবে? একটু একটু উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেবেন, না হলে উদাহরণ ঠিক ম্যাডাম না। আসবে, এখন জাস্ট কিভাবে উচ্চারণ করতে হবে, উচ্চারণের যে মেকানিজম সেটা ভালো করে দেখে নিন। ঠিক আছে, জাস্ট কি করতে হবে, যেমন ভাবে অন্তস্থ বকার বলেন তেমন ভাবে একটা ফকার বলতে হবে, ওটাই হচ্ছে অর্ধেক ফকার, ফ। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? এবারে জিহ্বা আমূলিয়াতে আসি। আচ্ছা, জিহ্বা আমূলিয়ার ক্ষেত্রে কিন্তু তেমনটা হচ্ছে না, এতটা ইজি হচ্ছে না। কেন না? উচ্চারণ স্থানটা যেহেতু আলাদা হয়ে যাচ্ছে। পূর্ণ খকারের উচ্চারণ স্থান কি? কণ্ঠ। আর অর্ধেক খকারের উচ্চারণ স্থান কি? জিহ্বাগুলি। জিহ্বা। দেখুন, তাহলে এবারে আপনারা নিজেরা একটু বলুন, মানে কোনটা আগে, মানে কণ্ঠ এবং জিহ্বা আমূলীয় মানে জিভের মূল গোড়া দুটোর মধ্যে আমাদের যদি স্থান হিসাবে দেখি আমরা একটু আমাদের মানে অঙ্গের কি বলবো অবস্থান হিসাবে, কোনটা আমাদের মানে কণ্ঠটা কোন দিকে? কণ্ঠটা একটু পিছনের দিকে, তার উপরের দিকে জিহ্বা মূলটা হবে, তাই তো? ঠিক কণ্ঠটা যেখানে হবে কণ্ঠের একটু উপরের দিকে করতে হবে, কণ্ঠের একটু উপরের দিকে অবশ্যই জিহ্বা আমূলীয়টা হবে। জিহ্বা আমূলীয় বলতে মূর্ধার পিছন। দেখুন, ভালো করে দেখুন, ক বলছেন তো, ক খ গ ঘ, আর ট ঠ ড ঢ বলছেন, ক বর্গ আর ট বর্গ। তো আমরা যদি একটা কল্পনা করি, ক বর্গ এবং ট বর্গ দুটোর মধ্যে একটা স্থান কল্পনা করি, ওটা মোটামুটি জিহ্বা আমূলীয় বলতে পারি আমরা। কি বললাম? ট বর্গ মানে কোথা থেকে বলছি? মূর্ধা। ক বর্গ বলছি কণ্ঠ, দুটোর মাঝামাঝি একটা জায়গা, সেই জায়গাটা জিহ্বা আমূলীয় আমরা বলতে পারি, অসুবিধা হবে না, সেটা মানে খুব একটা ভুল হবে না বলাটা। দেখুন তাহলে খ কেমন বলো? খ মানে কণ্ঠের একটু উপরের দিকে চেষ্টা করবেন। দেখুন, কণ্ঠের একটু উপরের দিকে যখন একটা খ বলার চেষ্টা করবেন, খটা ঠিক পুরোপুরি ক্লিয়ার একটা সাউন্ড হবে না। প্রত্যেকে জাস্ট নিজেরা একটু করে দেখুন, মানে যে কণ্ঠ মানে একবার ক খ বলুন, আর একটা সেই জায়গার একটু উপর থেকে একটা খ বলার চেষ্টা করুন। সেটা কিন্তু পুরোপুরি একটা খ মানে একটা ক্লিয়ার খ হবে না, একটা হালকা খয়ের সাউন্ড হবে জাস্ট, কিন্তু পুরোপুরি একটা খয়ের সাউন্ড হবে না। ওটাই হচ্ছে আমাদের জিহ্বা আমূলীয়ের উচ্চারণ, মানে কণ্ঠের যেখান থেকে ক খ বলছি তার একটু উপরের দিক থেকে চেষ্টা করতে হবে বলার। ক খ খ, ক খ খ। আচ্ছা, এবারে তাহলে কি করে মানে উচ্চারণের যে মেকানিজমটা সেটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার এটা অভ্যাস করতে হবে, ঠিক আছে? এটা যেমন আপনারা প্রথম দিকে ক কা কি অভ্যাস করেছেন, নেক্সট কয়েকটা ব্যঞ্জন বর্ণ অভ্যাস করেছেন যাতে সঠিক উচ্চারণ স্থান দিয়ে করা যায়, ঠিক সেরকমই এই দুটো বর্ণ একটু অভ্যাস করতে হবে।
যেহেতু আমাদের কাছে একেবারে নতুন, তো ওইভাবে একটু বলাটা অভ্যাস করতে হবে। মানে এইভাবে কিভাবে, যে আমি একটা ফ বলবো, দুটো ঠোঁট পুরোপুরি টাচ করব না, সেভাবে একটা ফ বলার চেষ্টা করব, ফ। আর একটা খ বলার চেষ্টা করব, যেখান থেকে খটা বলছি তার একটু উপরের দিক দিয়ে, খ। ঠিক আছে, এইভাবে একটু নিজেদেরকে চেষ্টা করতে হবে। এক্সাম্পল আমরা দেখবো, এক্সাম্পল, ঠিক আছে। এক্সাম্পল দেখার আগে তো আমাদের ফার্স্ট সেই পার্টিকুলার বর্ণটার ব্যাপারে আমাদের জানতে হবে, তো কিভাবে উচ্চারণ করতে হবে। এক্সাম্পলে তো স্পষ্ট বোঝাও যাবে না, মানে আমি যদি একটা শ্লোক উচ্চারণ করি, সেখান থেকে তো আমরা বুঝতেও পারবো না যে কিভাবে উচ্চারণটা হচ্ছে। তাহলে আমাদের একটা পার্টিকুলার বর্ণের উচ্চারণ জানতে গেলে সেইভাবে দেখতে হবে জিনিসটাকে। আচ্ছা, একটু ওয়েট করুন তো, মানে 1 মিনিট। হুম, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখুন, জিহ্বামূলীয় এবং উপধ্মানীয় কিছু উদাহরণ এখানে আছে। দেখুন, এখানে বিসর্গের পরে আমরা ককার অথবা ফকার, মানে ক খ অথবা প ফ, দুটোর মধ্যে কোনো না কোনো বর্ণ পাচ্ছি, প্রত্যেক শ্লোকগুলিতেই পাচ্ছি আমরা। তো দেখুন, মানে এই যে জিহ্বামূলীয় উপধ্মানের উচ্চারণ শিখতে গেলে আমাদেরকে একটু প্রথমে একটু অন্যভাবে চেষ্টা করে, মানে খাতায় লিখে নিতে হবে। একটু খাতায় কিভাবে লিখতে হবে, দেখুন আমি জাস্ট একটা ওয়ার্ড ফাইলে দেখাচ্ছি একটু কিরকম করতে হবে। মানে ওইভাবে যদি আমরা, মানে যেটা আমরা উচ্চারণ করব সেটা যদি আমরা লিখে নিতে পারি, ওটা আমাদের ক্ষেত্রে খুব সুবিধার হবে। জাস্ট 1 মিনিট, একটু দাঁড়া। দেখুন, এখানে দেখুন আমাদের শ্লোক কি আছে, প্রথম লাইনটা আমরা নিই। দেখুন, এখানে এবারে বলুন, মানে কোন কোন জায়গাতে আমরা সন্ধিটা করতে পারবো। আগের দিন বলা হয়েছে ক্লাসে, মানে আমরা কি যে কোনো জায়গাতেই সন্ধিটা করতে পারবো? পারবো।
দেখুন আমাদের এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ। তাহলে এখানে কাম পালাহার পরে যে বিষয়, এখানে যে বিসর্গ আছে পরে ককার আছে, কিন্তু এই বিসর্গটাকে আমরা অর্ধেক বিসর্গে করতে পারবো, মানে সন্ধি করতে পারবো? পারবো না। কেন না, এই বিসর্গের সাথে এই ককারটা অ্যাটাচড নেই, ডিটাচড হয়ে গেছে, তাই তো? তাহলে এই বিসর্গটা যেমন তেমনই থাকবে। তাহলে আমরা যদি কেমন ভাবে উচ্চারণটা হবে তার যদি আমরা একটা রিটেন ফর্ম লিখি, সেটা কিরকম দাঁড়াবে? প্রোনাউন্সিয়েশনের স্পেলিং যদি আমরা লিখি, কি প্রোনাউন্সিয়েশন করছি তার স্পেলিংটা কেমন হবে? তাহলে কেমন হবে? প্রথমটা বিসর্গটা কি হবে? খ, অর্ধেক খ। তাহলে আমরা একটা জাস্ট খ লিখে একটা হসন্ত দিচ্ছি। এখানে কেমন হবে? বিসর্গটা সন্ধিত হবে না, তাহলে হয়ের মতো হবে। নেক্সট খ। তাহলে আমাদের উচ্চারণ কিরকম হবে? এই ফর্মটা, এটাই হচ্ছে আমাদের উচ্চারণ করতে হবে। ঠিক আছে, কেমন হবে তাহলে? কামদেবঃ কামপালঃ কামিকান্তঃ কৃতাগমঃ। ঠিক আছে, এইভাবে যদি একটু লিখে লিখে এখন অভ্যাস করেন খুব সুবিধা হবে। মানে এই মুহূর্তে জাস্ট একটা শ্লোক দেখে ওখানে সন্ধি করলে কোন বর্ণ হবে সেটা এখন প্রথম প্রথম আপনাদের হয়তো খুব একটা মানে খুব কুইক আসবে না জিনিসটা। তো এইভাবে যদি আমরা প্রথম প্রথম দু একটা শ্লোক একটু লিখে নিই, এইভাবে লিখে নিয়ে প্র্যাকটিস করি, মানে যেটা উচ্চারণ করব তার স্পেলিংটা যদি লিখে নিই, তাহলে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। স্যার এই স্তোত্র, এই মন্ত্রটা কোন স্তোত্রের অন্তর্গত? এটা সম্ভবত বিষ্ণু সহস্রনামের হতে পারে। হ্যাঁ, এটা বিষ্ণু সহস্রনামই লেখা আছে। আচ্ছা, আচ্ছা, তো দেখুন তাহলে আচ্ছা, এবারে আমরা যদি একেবারে থার্ড শ্লোক যেটা আছে সেটাকে নিই। আচ্ছা, এটা বাদ দিচ্ছি, এখন আমার পরের শ্লোকটা নিই। পরের শ্লোকে পকার আছে। এই শ্লোকে কি ছিল? ক বা খ থাকলে কি হচ্ছে? অর্ধেক ক্ষয়ের উচ্চারণ করতে হবে। আর প বা ফ থাকলে কি হচ্ছে? আমাদের অর্ধেক ফয়ের উচ্চারণ করতে হবে। তাহলে দ্বিতীয় শ্লোকটা নিন, দ্বিতীয় শ্লোকের ফার্স্ট লাইনটা। দেখুন, তাহলে এখানে কি করব? প আছে, তাহলে বিসর্গ কি হয়ে যাবে? বিসর্গ ইজ ইকুয়াল টু অর্ধেক ফ। তাহলে আমরা জাস্ট ওই রকমই লিখছি। কিরকম? ওই ফ লিখে একটা হসন্ত দিয়ে দিচ্ছি নিজেদের বোঝার সুবিধার জন্য। আর এটা হচ্ছে হ থাকবে, মানে এই বিসর্গ চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটা ফ। কেমন হবে তাহলে উচ্চারণটা? উচ্চারণটা কেমন হবে? আগেরটা যেমন করেছিলাম, এখানে অর্ধেক ফ। তাহলে বৈকুণ্ঠ পুরুষ প্রাণঃ। আচ্ছা, এখানে ভুল হয়ে গেছে, এই বিসর্গটা চেঞ্জ করতে হবে, ফ হবে এটা। বৈকুণ্ঠ পুরুষ প্রাণঃ প্রাণদঃ প্রণবঃ পৃথুঃ। বৈকুণ্ঠ পুরুষ প্রাণঃ প্রাণদঃ প্রণবঃ পৃথুঃ। আচ্ছা, প্রত্যেকে স্পষ্ট হয়েছে? মানে উচ্চারণ নিয়ে কোনো সমস্যা নেই আর, মানে কিভাবে করতে হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো আর? প্র্যাকটিস করলে এটা চলে আসবে, কিভাবে করতে হবে সবাই বুঝে গেছেন। হ্যাঁ, হ্যাঁ স্যার। এখানে কি ওই প্রাণ হ্যাঁ স্যার। বলুন। বলছি স্যার, এখানে কি বৈকুণ্ঠ পুরুষ প্রাণহ এটা হবে না? প্রাণহ, প্রাণহ, এটা শুধু প্রাণ প্রাণহ শব্দের যে বিসর্গ সেটা কিন্তু বিসর্গের উচ্চারণটাই হবে।
বিসর্গের উচ্চারণ আমরা কেমন শিখেছি, হয়ের মতো হয়। তাহলে প্রাণহ, বিসর্গের যেটা পূর্ণ উচ্চারণ হয়, স্বাভাবিক যেটা উচ্চারণ সেটাই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন, এরপরে যে পরের যে শ্লোকটা আছে এটা একটু মজার। এটা মজার বলতে এখানে আমরা সবগুলো পাবো একসাথে। দেখুন শ্লোকটা কিরকম আছে, কাকহ কৃষ্ণহ, এই শ্লোকের অর্থটাও খুব সুন্দর। বসন্তকালে সম্প্রাপ্তে। আচ্ছা, প্রত্যেকে নিশ্চয়ই মিনিংটা বুঝে গেছেন কি বলতে চাইছে। মিনিংটা কি একজন বলুন। কাকো কালো কালো কোকিল কালো, বলুন আপনি। বলুন। হ্যাঁ, কাক ও কালো, কোকিলও কালো। কাক আর কোকিলে কোনো পার্থক্য নেই, কিন্তু যেই বসন্তকাল আসে তখন কাক কাক মানে কাক আর কোকিলের তখন তফাৎ করা যায়। এটাকে আরো মানে আমরা যদি একটু মানে বাক্যটাকে এক্সপ্রেশন দিয়ে ঠিকঠাক একটা মিনিং করি, তাহলে সেখানে যে অংশটা কো ভেদাহ কাক পিক কাকয়োহ, ওখানে এইভাবে বলতে হবে যে কাকও কালো কোকিলও কালো। তাহলে মানে কোকিল আর কাকের মধ্যে পার্থক্যটা কোথায়? বসন্তকাল মানে এলে কাক কাক আর কোকিল কোকিলি, মানে কো ভেদাহ বলতে ওইভাবে এক্সপ্রেশনটা ওই রকম যে তাহলে কোকিল আর কাকের মধ্যে পার্থক্যটা কোথায়? মানে কণ্ঠে কোকিল যখন হ্যাঁ, কণ্ঠ বের করে, কোকিলের তো মিষ্টি সুর, আর কাক তো মানে হর্ষ ভীষণ, তখনই বোঝা এটা যায়। তো একেবারে প্রসিদ্ধ, সব আমরা শুনেছি, কত গল্প শুনেছি। বাসায় মানে হুম কোকিলের বাসায় নাকি কাকের বাসায় কোকিল ডিম পেড়ে আসে। হুম আচ্ছা দেখুন, তাহলে এখানে দেখুন, এখানে সবগুলোর কিন্তু একটা মিক্সিং আছে। আগের ক্ষেত্রে যেরকম ক কয় ছিল আর প পয় ছিল, কোন রকম দুটোর কোনো মিক্সিং হয়নি, এখানে দুটোই আছে। দেখুন প্রথমটা কি আছে, কাকহ কৃষ্ণহ, তাহলে কি হবে, ক আছে যেহেতু তাহলে ফ। আচ্ছা, এরপরে দেখুন কৃষ্ণ শব্দের পরে মানে বিসর্গ, বিসর্গের পরে প আছে, তাই তো, পিকহ প, তাহলে কি হবে ফ। আবার পিকহর পরে বিসর্গ তারপরে ক, তাহলে আচ্ছা এখানে কা ক, এটা ভুলে গেছে, ফ হবে না, এটা খ, এটা কি হবে খ। আর এই বিসর্গটা কি সন্ধি হবে? হবে না, যেহেতু পাদের শেষে থাকা বিসর্গ, তাহলে এখানে হ। নেক্সট কো ভে, এখানে কি হবে, দয়ের পরে প আছে, তাহলে বিসর্গটা ফ। আচ্ছা, এবার নেক্সট লাইন দেখি। আচ্ছা, এটা করতে আমাদের উচ্চারণের একটু অসুবিধা হবে, তো আমরা পরের লাইনেই লিখি যাতে একসাথে থাকে দুটো লাইন পর পর। আচ্ছা, পরের লাইনটা বসন্তকালে সম্প্রাপ্তে ক আছে, তাহলে খ। নেক্সট ফ, প আছে, নেক্সট ফ, তারপরে পিকহ হ। প্রত্যেকে স্পষ্ট হয়েছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে শ্লোকটা উচ্চারণ করলে দেখুন এখানে সবগুলো পাবো আমরা, মানে যেহেতু মানে ফ খ দুটোই পাচ্ছি, তাহলে কেমন হবে, কাক কৃষ্ণঃ পিকঃ কৃষ্ণঃ কো ভেদঃ পিক কাকয়োঃ। আচ্ছা, এখানে এটা হ লিখতে হতো, সরি, কো ভেদঃ পিক কাকয়োঃ वसन्तकाले सम्प्राप्ते काकः काकः पिकः पिकः।
স্যার তাহলে প্রথম কাকের পরে যে বিসর্গটা বললেন ওটা হ্যাঁ, কাকাক বললেন, তারপরে কাকফ বললেন, মানে পয়ের জায়গায় ফ হলো, মানে না না, যেখানটা পয়ের যুক্ত জায়গায় প করছে। না ম্যাডাম, পরে কোন বর্ণ আছে সে অনুযায়ী। বিসর্গের পরে যদি হ্যাঁ হ্যাঁ, ককার থাকছে তাহলে খ, তাহলে খ আর হবে, প থাকলে ফ। খ হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটাই হয়েছে দেখুন প্রত্যেকটাতে, কাক যেমন পরে কাকফ, আছে সেইভাবে। তারপরে কাকফ। হুম, হুম, আপনি আর একবার একটু বলবেন এই কাক হ্যাঁ, দেখুন কাক কৃষ্ণঃ পিকাক কৃষ্ণঃ को भेदः पिककाकयोः वसन्तकाले सम्प्राप्ते काकः काकः पिकः पिकः। ঠিক আছে, এটা মানে এখন নতুন বলে আপনাদের হয়তো খুব এখন মানে কঠিন লাগছে, জাস্ট প্র্যাকটিস আর কিছু না। হুম। আচ্ছা স্যার, বুঝতে দেখুন পেরেছি। আপনারা মাত্র 2টো বা 3টে ক্লাস করে কত সুন্দর শ্লোক বলছেন, গুরুস্তোত্র প্রত্যেকে কত সুন্দর বলেছেন। তো জাস্ট একটু প্র্যাকটিস করলে জিনিসগুলো খুব সোজা, যেহেতু পুরোটাই তো মানে প্রোনাউন্সিয়েশনের ব্যাপার, একটু প্র্যাকটিস রাখতে হবে আর কিছু না। আচ্ছা, তাহলে এটা নিয়ে কারো কোনো ডাউট নেই? জিহ্বামূলী উপধ্মানীয় নিয়ে কোনো ডাউট আছে কারো? না স্যার। লাস্ট লাইন, হুম, এই যে বসন্তকালে সম্প্রাপ্তে কাকু কাকু দুটো, এই যে উচ্চারণটা আলাদা করেছেন একটু দেখুন মানে বলবেন? পরে কোন বর্ণ, বিসর্গের পরে কোন বর্ণ আছে দেখুন। দেখুন ও এখানে আচ্ছা দেখুন আচ্ছা, ভালো করে, পরের বর্ণটা দেখুন। আচ্ছা 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 পরে স্যার, ক হ্যাঁ আছে, এবার বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ঠিক অনুযায়ী। আছে স্যার, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এটা প্রত্যেকের ক্লিয়ার, জিহ্বামূলীয় উপধ্মানীয় নিয়ে কারো কোনো সমস্যা নেই আর আশা করছি। আচ্ছা, এরপরে আর একটা জিনিস যেটা আমাদের বাকি আছে এখনো, অনুস্বার। অনুস্বার আমরা এখনো দেখিনি। তাহলে বিসর্গের আমরা যতটুকু শিখলাম, ব্যাস, আরো অনেক কিছু সন্ধি থাকে, তো আমাদের উচ্চারণের জন্য মোটামুটি এতটুকু অ্যাপ্লাই করলেই হবে। যে কয়েকটা আমরা সামান্য শিখলাম, এই এতটুকু অংশ অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, এরপরে আসি অনুস্বারের উচ্চারণ। আচ্ছা, অনুস্বারের উচ্চারণ কেউ একজন পড়ুন। আচ্ছা, অনুস্বারের ক্ষেত্রেও কিন্তু তাই, ঠিক আছে, অনুস্বারের সন্ধি করলে একরকম আর সন্ধি না করলে আর একরকম। আচ্ছা, বলুন কেউ একজন পড়ুন। পড়বো? হ্যাঁ ম্যাডাম, পড়ুন। সংস্কৃতে অনুস্বারের উচ্চারণ সাধারণত মকারের ন্যায় হয়ে থাকে, যেমন গ্রামাং গচ্ছতি, এটি উচ্চারিত হয় গ্রামাম গচ্ছতি, এরকম। অনুস্বারের উচ্চারণটি আরো সুন্দর করবার জন্য আমরা সন্ধির সাহায্য নিতে পারি। অনুস্বারের পরে যে বর্গের বর্ণ থাকবে, অনুস্বারটি সেই বর্গের পঞ্চম বর্ণের রূপ ধারণ করবে। যেমন গ্রামাং গচ্ছতি, এখানে অনুস্বারের পরে ক বর্গের বর্ণ রয়েছে, তাই অনুস্বারটি ক বর্গের পঞ্চম বর্ণ উয়াকারের মতো উচ্চারণ হবে। তাহলে উচ্চারণটি হবে গ্রামাং গচ্ছতি, এরকম। অনুস্বারের পরে যদি অন্তস্থ জ, ল, ব এই বর্ণগুলি থাকে, তাহলে অনুস্বারটি অনুনাসিক যকারের যকার প্রভৃতির রূপ ধারণ করে। যেমন গৃহং ইয়াতি, এখানে গৃহাই ইয়াতি, এরকম উচ্চারণ হবে। আচ্ছা, তো দেখুন এবারে খেয়াল করে দেখুন। আচ্ছা, যেমন আমরা শিখেছি যে বিসর্গের স্বাভাবিক উচ্চারণ কেমন হয়, হকারের মতো হয়, ঠিক একই রকম অনুস্বারের স্বাভাবিক উচ্চারণ মকার, আমরা এটাই মেনটেন করব, মকার। আর সন্ধি করে করলে কেমন হবে, অনুস্বারের পরে যে বর্গের বর্ণ থাকবে, আমরা জানি যে অনুস্বারটি
অনুনাসিক বর্ণ, তাই তো? আর প্রত্যেকটি বর্গের পঞ্চম বর্ণ অনুনাসিক বর্ণ। অনুনাসিক বলতে নাসিকার সাহায্যে উচ্চারিত হয়। ঠিক আছে, তো এখন অনুস্বারের পরে যদি বর্গের কোনো বর্ণ থাকে, তাহলে যে বর্গের বর্ণ থাকছে অনুস্বারটি সেই বর্গের পঞ্চম বর্ণের রূপ ধারণ করবে। যেমন এখানে গ্রামং, তারপরে গচ্ছতি, তাহলে অনুস্বারের পরে কোন বর্ণ আছে? গকার, সেটা ক বর্গের, তাহলে অনুস্বারটি ক বর্গের পঞ্চম বর্ণ মকার, তার মতো উচ্চারিত হবে, গ্রামং গচ্ছতি, এরকম। আচ্ছা, আরেকটা ক্ষেত্র হয় যেখানে অনুস্বারের সন্ধি হয়, সেটা হচ্ছে অনুস্বারের পরে যদি এই তিনটি বর্ণ, কি কি? য়, ল আর ব। কি কি বর্ণ? য়, ল, ব, এই তিনটি বর্ণ যদি থাকে অনুস্বারের পরে, তাহলে অনুস্বারটি কি হয়? পরবর্তী বর্ণের অনুনাসিক রূপটি ধারণ করে। দেখুন, এবার এখানে আপনাদেরকে বুঝতে হবে যে দেখুন, অনুনাসিক বা অননুনাসিক এই যে বিভাগটা, এই বিভাগটা সাধারণত আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ মানে স্বাভাবিক ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হয় না। আমরা এতদিন কি জানতাম? যে প্রত্যেকটি বর্গের পঞ্চম বর্ণ অনুনাসিক আর তার বাইরে হচ্ছে অনুস্বার, তাই তো? এতটুকুই জানতাম। অর্থাৎ বর্গের পঞ্চম বর্ণ মানে 5টা বর্গ, তাহলে 5টি বর্গের পঞ্চম বর্ণ কতগুলো হবে? 5টা, আর তার সাথে প্লাস অনুস্বার, তাহলে এই 6টি বর্ণ হচ্ছে অনুনাসিক বর্ণ। এটা আমরা এতদিন জানতাম, তাই তো? আচ্ছা, আজকে আমরা একটা মানে নতুন জিনিস জানবো, কি সেটা? না, য়, ল, ব এই তিনটি বর্ণ দুরকম হতে পারে, অনুনাসিক হতে পারে অথবা নিরনুনাসিক হতে পারে। অর্থাৎ অনুনাসিক এবং অনুনাসিক নয়, এই রকম হতে পারে। অর্থাৎ য়, ল, ব এটার দুটো ভার্সন হতে পারে, একটা হচ্ছে দুটো ভার্সন, একটা হচ্ছে অনুনাসিক ভার্সন আর একটা অনুনাসিক নয় এরকম ভার্সন। আমরা এতদিন কি জানতাম? য়, ল, ব শুধুমাত্র অনুনাসিক হয় না এরকমই জানতাম, কিন্তু অনুনাসিক হয়, সংস্কৃতের ক্ষেত্রে সেটা হয়। তো এখন কি অনুস্বারের পরে যদি দেখুন য়, ল, ব এই তিনটি বর্ণের কোনো একটি বর্ণ আছে, তাহলে অনুস্বারটি কিরকম ভাবে চেঞ্জ হবে? না, পরের যে বর্ণ থাকবে তিনটের মধ্যে, সেটার কি আছে? দুটো ফর্ম আছে, একটা অনুনাসিক ছাড়া একটা ফর্ম আর একটা অনুনাসিক ফর্ম। তাহলে পরবর্তী যে বর্ণ থাকবে অনুস্বারটি সেই বর্ণের, পরবর্তী যে বর্ণ সেই বর্ণের অনুনাসিক যে ফর্ম সেটাকে ধারণ করবে। তাহলে এখন দেখুন গৃহং, এখানে অনুস্বার আছে, তারপরে ইয়াতি ইয়কার আছে, তাহলে ইয়কারের যে অনুনাসিক ভার্সন সেটা অনুস্বার ধারণ করবে। ঠিক আছে, তাহলে অনুস্বারের উচ্চারণটা এখন কেমন হবে? অনুনাসিক ইয়কারের যেমন উচ্চারণ হয় সেরকম। এবারে আপনারা জিজ্ঞেস করবেন, স্যার তাহলে কিভাবে উচ্চারণটা করব, টেকনিকটা কি? কিছুই না, দেখুন য়, ল, ব আমরা স্বাভাবিক যেটা উচ্চারণ করি কেমন হয়? দুটো ওষ্ঠ স্পর্শ করে না, তাই তো? য়, ল, ব এরকম। এবারে একটু নাকে নাকে উচ্চারণ করতে হবে। এই য়, ল, ব যেটা খুব নাসিকার সাহায্য ছাড়া একেবারে উচ্চারণ করে থাকেন, করছেন, ওইটাকে একটু নাসিকার সাহায্য নিয়েই উচ্চারণ করতে হবে। তাহলে কেমন হবে? ঞ, ল, ও, জাস্ট নাকে নাকে একটু, ওটা করলেই আমাদের অনুনাসিক য়, ল অথবা ব এর উচ্চারণ হয়ে যাবে। য়, ল, ও আর ঞ, ল, ও। ঠিক আছে, প্রত্যেকে স্পষ্ট হয়েছে? তাহলে উচ্চারণটা কেমন হবে? গৃহম জাতি এখানে কেমন হবে? গৃহাই জাতি, গৃহাই জাতি। এনি ডাউট? না স্যার। না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম?
অল্প প্রাণ মহাপ্রাণ দেখেছি, জিহ্বামূলীয় উপধ্বনিও দেখেছি, বিসর্গ দেখেছি, অনুস্বার দেখেছি। এবারে আমরা শ্লোক উচ্চারণ অভ্যাস করব। দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতার মঙ্গল শ্লোক তো অনেক আছে, তার মধ্যে আমরা একটা মাত্র নিয়েছি এখানে ফর এক্সাম্পল। দেখুন, এই শ্লোকটাতে আমরা যা কিছু শিখেছি সেটা অ্যাপ্লাই করব, মানে কোনগুলো অ্যাপ্লাই করা যাবে সেগুলো দেখবো আমরা। দেখুন, তো মঙ্গল শ্লোক কি আছে? वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम। এবারে দেখুন এখানে কোন কোন জিনিসগুলো অ্যাপ্লাই করা যাবে, মানে কি কি সন্ধি আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমি একটা ওয়ার্ড ফর্মে লিখি, তাহলে জিনিসটা স্পষ্ট করা যাবে আরো। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, শ্লোকটা কি আছে? এটা অন্য শ্লোক চলে আসলো, ওই এটা তো ওই কাক মঙ্গল শ্লোকটা নাই। না, ওটা আমি লিখছি। দেখুন, মানে আমরা এখানে দেখবো, আপনারাই বলবেন যে কি কি করতে হবে আমাকে। দেখুন, বসুদেব সুতম দেবম কংস চাণূর মর্দনম, সেটা অনুসারী আছে। নেক্সট, দেবকী পরমানন্দম এবার আমরা কি কি চেঞ্জ করব। আমরা যা কিছু শিখেছি, আজকেই শিখলাম, কি শিখলাম? অনুস্বার, অনুস্বারের সন্ধি শিখলাম, তাই তো? অনুস্বারের স্বাভাবিক উচ্চারণ হচ্ছে ম, আর সন্ধি করলে যে যে চেঞ্জগুলো হয় সেগুলো আমরা দেখেছি। আজকে এখানে দেখুন, এটা একটা পাদ, তাই তো? হ্যাঁ স্যার। এটা একটা পাদ। আচ্ছা, নেক্সট, এটা একটা পাদ, তাই তো? দেখুন, আমি পাদগুলো জাস্ট বোঝানোর জন্য করে দিয়েছি এরকম। তা প্রত্যেকে দেখুন, তাহলে এবারে আমরা কোথায় কোথায় চেঞ্জ করতে পারবো। বসুদেব সুতম দেবম, কি করব আমরা এখানে? ফার্স্ট যে অনুস্বার আছে সেটাকে কি করব? এটা কি নয়ের মতো হয়েছে? এটা দন্ত ন, তাই তো? এটা নয়ের মতো আবার নয়ের মতো তো না, নয়ই হবে। তাহলে কি হবে? সুলতান। তারপরে বিসর্গটা কি হবে? ওটা বিসর্গই রয়েছে, মানে অনুসারী হয়ে যাবে, অনুসারী রয়ে যাবে। কেন না, ওয়াকারটা আর এই যে অনুসারটা এরা হচ্ছে অ্যাটাচ না। আচ্ছা, তো এখন তাহলে অনুসারটা মানে আমাদের কাছে কি ময়ের সমান, তাই তো? ম। নেক্সট, অনুসারটাকে মকার বলবো। আচ্ছা, নেক্সট, এখানে কিছু চেঞ্জ হবে? অনুসারে কিছু চেঞ্জ হবে? হ্যাঁ, ওটা উয়া হবে।
কেন? ওই ক আছে তারপরে, না সরি সরি ভুল, না না ওটা ম হবে, কারণ ওটা হুম, প্রথম পাদ। আচ্ছা নেক্সট। কৃষ্ণাং বন্দে বটা আছে, ব আছে, মানে ওখানে বটা কি হবে? ওই অনুনাসিক অর্ধ বগা, তাই তো? চন্দ্রবিন্দু, হ্যাঁ অনুনাসিক হয়ে যাবে। হুম। স্যার তখন খুব ইকো আসছিল, বুঝতে পারলাম না। ওই দেবমটা ওই জায়গাটা আমি বুঝতে পারলাম না, ওটা কি সন্ধি হবে না, যেহেতু ওটা পাদের আচ্ছা লাস্ট সন্ধি বোধহয়। হবে না কেন? এটা আগের ক্লাসে বলা হয়েছে। দেখুন সন্ধি কখন হবে, যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হবে সেই দুটি বর্ণকে আমার একবারের উচ্চারণের পাঠ হতে হবে, মানে অ্যাট এ টাইম উচ্চারণের পাঠ মানে হচ্ছে কিনা সেই দুটি বর্ণ। আমরা আমাদের উচ্চারণের অবধি কতটা, মানে লিমিটেশন কতটা? একটি পাদ, তাই তো? আমাদের অ্যাট এ টাইম উচ্চারণের অংশ কতটা? একটি একটা পাদ। পাদ, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আচ্ছা একটু মানে 1 মিনিট ওয়েট করুন তো, 1 মিনিট।
আচ্ছা, অনেকক্ষণ কিছু শুনতে পাচ্ছি না। সকলের কি একই অবস্থা? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। স্যার মনে হয় লেফট করে আবার জয়েন করবেন, আমি একবার দেখলাম লেফট। আমার একটা ইনফরমেশন লাগতো, আমি জানি না কেউ যদি হেল্প করতে পারেন। রামকৃষ্ণ মিশনের কোনো কি আশ্রম বা কোথাও কিছু আছে কলকাতায় যেখানে মানে থাকা যায়? বিকজ আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসবো কয়েক সপ্তাহের জন্য। তো এরকম কোথাও থাকার বন্দোবস্ত আছে? সেফ এন্ড সিকিউর। বেলুড় মঠেই আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেটা যতদূর আমি জানি সবগুলোতেই প্রায় 2 মাস আগে কি তারও আগে হয়তো অ্যাপ্লাই করতে হয়। যেহেতু আপনি বাইরে থেকে আসবেন, বেলুড় মঠ সবসময় প্রেফারেন্স দেবে। এছাড়াও অন্যান্য আশ্রমেও হয়তো থাকা আপনি কলকাতায় আর হাওড়াতে কোথায় আরেকটা আমি আছে, বলবো না। হাওড়াতে আমি যেটি এক সপ্তাহ থাকতে চান কাসুন্দিয়া মিশন আছে, কাসুন্দিয়া আমি রামকৃষ্ণ আশ্রম। মানে সল্টলেকের ইন অ্যান্ড অ্যারাউন্ড, মানে আমাকে রোজ অফিসে আসতে হবে সল্টলেকে, তো কোথাও যেখান থেকে আমি কমিউট করতে পারবো ধরুন মানে। হ্যাঁ, আপনি কাসুন্দিয়ায় থাকলে হাওড়া ময়দান থেকে মেট্রো ওটা নিউ টাউন অব্দি যায়। আচ্ছা, কাসুন্দিয়া তো থেকে আমার একটু হাওড়া ওল্ড পড়ে ময়দান যাবে, অব্দি একটু টোটোতে দূরে করে। হয়ে যাবে, কারণ আচ্ছা, আমার মানে আমার বাড়ি সেদিকটা মানে টুয়ার্ডস বারাসাতের দিকে। বাট যেটা হয় বাইরে থেকে এসে হট করে এক জায়গায় কোথাও না থেকে হট হট পরিষ্কার করতে বারাসাতে মনে টাইম হয় খুব সম্ভবত তাহলে আছে ওই। বারাসাত মঠও আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ওখানে বারাসাত থাকার মঠও জায়গা আছে। আছে কিনা আমি জানি না। সেটা আপনি মেইল করুন, আপনি না একদম ওদের বারাসাত মঠের আপনি দেখুন ওয়েবসাইটে, নেটে গেলে ওয়েবসাইট পেয়ে যাবেন হ্যাঁ যদি হ্যাঁ থাকে, বা হ্যাঁ ওদের হ্যাঁ। মেইল অ্যাড্রেস থাকবে। মেইল অ্যাড্রেসে আচ্ছা। আপনি মহন্ত মহারাজকে অ্যাড্রেস করে, যে হ্যাঁ। সেক্রেটারি বা যাই হোক এরকম অ্যাড্রেস করে হুম। মেইল করুন। মেইল আচ্ছা করলে ওরা উত্তর দেন ঠিক। আচ্ছা আচ্ছা, কোন ঠিক আছে, ডেটটা, অনেক কোন ধন্যবাদ। কোন ডেট থাকবেন, ওরা হ্যাঁ, 3টে আমার রাত হাতে থাকতে এক দেন সপ্তাহ। সাধারণত, ও 3 রাত আচ্ছা, থাকতে দেন। 3 হুম রাত্রির দেবেন। আচ্ছা হুম হুম। আচ্ছা, সেটা বেলুড়েও তাই 3 রাত্রিরই দেবেন? বেলুড়েও তাই 3 রাত্রি। আচ্ছা আচ্ছা বেলুড় আচ্ছা, ইভেন যারা জয়রামবাটি কামারপুকুরে থাকেন তাতেও তাই, হ্যাঁ। মানে আচ্ছা একাদিক্রমে 3 রাত্রি। আচ্ছা, কিন্তু এখন সময়টা হয়ে গেছে জাস্ট 7 দিন আগে, মানে আমি নেক্সট উইক শনি রোববার পৌঁছাবো এরকম একটা, তো আমিও জানি না যে কোথায় অ্যাপ্রোচ করতে হয়। আপনি বারাসাত মঠে একবার মেইল করে দেখতে পারেন, হ্যাঁ, আমি জানি না ওনাদের কারণ থাকার কালী জায়গা পুজোর আছে সময় কিনা। তো, হ্যাঁ সেটাই। ও তাহলে ওভারফ্লোয়িং থাকবে, এই সময় হ্যাঁ, ভীষণ মঠে ভিড় হয়। ভিড় হয়, ওইটাই আর যে কি। কোনো পুজোর আগে মঠগুলোতে ভীষণ ভিড় হয়। হ্যাঁ, আচ্ছা, একটা ইনফরমেশন আমাকে কেউ দেবেন? আচ্ছা, বেলুড় মঠে কি এখন লোকালি মানে বুক করা যায়? মানে আগে তো হতো না, আমি শুনেছিলাম যেন করা যায়। তা এটা কি জানেন কেউ যে মানে লোকাল কেউ লোকালি মানে থাকলে? কলকাতায় থাকলে হ্যাঁ হ্যাঁ, কলকাতা বা হাওড়া থেকে কলকাতায় book অ্যারাউন্ডের অ্যাড্রেস দিলে সাধারণত ওনারা দেন না।
আচ্ছা যদি কোনো মানে কারো হয়তো বিশেষ চেনাশোনা থাকলেও, বিশেষ পরিচিত বা কোনো সাধুর বাড়ির সেরকম হলে হয়তো মানে এক্সেপশনাল কেসে হয়, এটাও আমি শুনেছি। কিন্তু কলকাতার আচ্ছা অ্যাড্রেস গুলো হয় না বলেই শুনেছি। এরপরে হয়তো কিছু বদলে থাকলে জানি জানি না না। আমি, হ্যাঁ, কারণ আগে তাই ছিল, কারণ এখন বোধহয় গেস্ট হাউসের সংখ্যা বেড়েছে, তো সেই কোন হিসাবে আমি জায়গাটা বললেন? সরি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। বেলুড় মঠ, বেলুড় মঠ। বেলুড় মঠে? বেলুড় আচ্ছা মঠ। আচ্ছা মানে লোকাল, আচ্ছা আগে তো লোকাল থেকে মানে বুক করতে চাইলে লোকাল মানে অ্যাড্রেস থেকে হলে হতো না। তা আচ্ছা। আমি শুনেছিলাম যেন এখন হয়, তা আমি আবার রিসেন্ট শুনলাম যে না, হয় না। তো ওই মানে আমাদের কনফিউশন আছে আর কি, সেই জন্য আমি একটু কনফার্ম হলাম, মানে আপনারা অনেকেই তো যুক্ত, হ্যাঁ হ্যাঁ। মানে জানতে না, পারবেন আমি আর কি। বিদ্যা মন্দিরে একটা ক্লাস করছিলাম, মানে ডিউরিং মার্চ এপ্রিলের সময়। তো ওই সময় কলকাতা গেছিলাম, তো ওদেরকে অ্যাপ্রোচ করেছিলাম। তখন ওরা বললো ওদেরকেও মানে মাসখানেক আগে বললে তবে দে ক্যান অ্যারেঞ্জ হ্যাঁ, বিদ্যা 3 মন্দিরে। মাস আগে তো বুকিং নিয়ম, ওটা তো আছে শিডিউল, 3 মাস আগে করতে আচ্ছা হয়। আচ্ছা তবে আমরা এই রিসেন্ট আবার মানে পুজোর আগেও জয়রামবাটি গেছিলাম, আবার এই রিসেন্ট মানে পুজোর আগেই জাস্ট বুক করেছি, আবার আমরা এই পুজোর পরে, লক্ষ্মী পুজোর পরেই আবার গেস্ট হাউস পেয়েছিলাম। মানে এটা কোথায়, হয়, এটা জয়রামবাটিতে না অফিসিয়ালি বেলুড়ে? একটা কোথায় বলছেন? জয়রামবাটির কথা বলছি। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা মানে আচ্ছা নর্মালি 3 মাস হচ্ছে শিডিউল টাইম, মানে 3 মাস আগে আচ্ছা। আপনি বুক করলে কনফার্ম হবেই মোটামুটি, অনলাইন মানে বুকিং? সেটা, হ্যাঁ, বুকিং এ মানে গেস্ট আচ্ছা হাউস পেতে পারেন। আর কখনো সখনো যদি জায়গা পেয়ে যান, মানে জায়গা খালি থাকে, হ্যাঁ তাহলে হ্যাঁ মানে লাকিলি আপনি 1 মাস আগে বা 15 দিন আগে সেখানেও পেয়ে যেতে পারেন, যেটা আমাদের মানে মানে খুবই এতে হয়ে গেছিল আমাদের জয়রামবাটিতে, মানে জাস্ট আচ্ছা পুজোর আগেই বুক করেছি, আচ্ছা। মানে আর পুজোর গৌড়ীয় পরে। মঠের ব্যাপারে বলতে পারবেন কেউ কিছু? গৌড়ীয় মঠ? গৌড়ের মতো না। আচ্ছা, মানে আচ্ছা, ইনকেস বাহ, স্যার আপনারা জয়েন মাঝখানে করেছে। বেশ আলোচনা করছিলেন। আচ্ছা, ঠিক আছে, দেখুন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? গীতার যে মঙ্গল শ্লোক সেখানে ছিলাম। হ্যাঁ, বসুদেব সুতন্না। আচ্ছা, তাহলে আমরা মানে সন্ধি সবকিছু করে যেটা উচ্চারণ করব আমরা, তার যে স্পেলিং সেটা কেমন হচ্ছে এইরকম, তাই তো? নিচে যেটা লেখা আছে সেটাই। তাহলে কেমন হবে এবার উচ্চারণটা? বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম। দেখুন, এরপরে অনুনাসিক বকার আসছে, তাহলে জাস্ট নাকে নাকে, আর কিচ্ছু না। বকারটাকে একটু নাকে নাকে করবেন, ওটাই ঠিকঠাক উচ্চারণ। কৃষ্ণং বন্দে জগদ্গুরুম বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আচ্ছা, তাহলে প্রত্যেকের কাছে আমরা যা কিছু সন্ধি শিখেছি, সন্ধি বলতে জাস্ট বিসর্গ এবং অনুস্বার সন্ধি, যতটুকু আমরা জেনেছি, এবং সেটা আমরা কিভাবে শ্লোকের ক্ষেত্রে অ্যাপ্লাই করব এ বিষয়ে কারো কোনো সংশয় নেই। আর আমরা এক্সাম্পল দেখলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা আজকে কিছু উদাহরণ শ্লোক দেখব। মানে আমরা এতক্ষণ পর্যন্ত ফার্স্ট স্টাডি ম্যাটেরিয়াল, সেকেন্ড স্টাডি ম্যাটেরিয়াল দুটোতে আমরা যা কিছু থিওরি দেখেছি সেগুলোর প্র্যাকটিক্যাল মিনস অবশ্যই কিছু স্যাম্পল শ্লোক থাকবে, প্রত্যেকটার কিছু অ্যাপ্লিকেবল শ্লোক। তা সেই রকম কিছু শ্লোক আমরা আজকে দেখব। দেখুন, স্যার আমরা 1 মিনিট টাইম নেব। আমি অ্যাকচুয়ালি রাস্তায় বৃষ্টিতে আটকে গেছি, তো আমি বাড়ি ফির, তো আমাকে একটু টাইম দিতে হবে। সরি যে আমি বাড়ি পৌঁছাতে পারিনি তার আগে অ্যাকচুয়ালি। আচ্ছা, তো ওকে, ঠিক আছে, অসুবিধা নেই ম্যাডাম। কথা বলছি। আচ্ছা, দেখুন, আমাদের যে স্যাম্পল শ্লোক বা উদাহরণ শ্লোক আমরা প্রথম থেকে যেগুলো দেখে দেখে এসেছি, প্রত্যেকটির এক্সাম্পল আছে কয়েকটা করে। তো প্রথমে আমরা হ্রস্ব দীর্ঘের ব্যাপারে আমরা কি শিখেছি? যে আমাদেরকে হ্রস্ব মানে 1 মাত্রা, দীর্ঘ মানে 2 মাত্রা, অর্থাৎ
একটা সময়কাল। দীর্ঘের উচ্চারণ, দীর্ঘটাকে একটু টানতে হবে, হ্রস্বটা একেবারে চটজলদি আমাকে পরের অক্ষরে চলে যেতে হবে, এরকম শিখেছি আমরা। সেটাকেই আমাদের এই শ্লোকে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটু হ্রস্ব দীর্ঘের একটা ভালো মিক্সিং আছে, তো সেখানে এটা অ্যাপ্লাই করতে হবে। দেখুন এখানে দেখবেন দীর্ঘ হ্রস্ব একটু আছে, বেশি বেশি করে আছে, তাদের একটা কম্বিনেশন শ্লোকগুলোতে আছে। দেখুন প্রথম শ্লোকটা, প্রথম তিনটেই দীর্ঘ, তাহলে তিনটেকেই টানতে হবে, মানে যেখানে যেখানে দীর্ঘ সেগুলো টানতে হবে একটু। আর হ্রস্ব মানে সেটাকে জাস্ট উচ্চারণ করেই পরের অক্ষরে চলে যেতে হবে। যেখানে আমি দীর্ঘ পাবো সেখানে একটু থামবো, মানে একটু টানবো সেই অক্ষরটাকে। দেখুন, বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। দেখুন দীর্ঘগুলোকে টানতে হবে, হ্রস্বগুলোকে মানে একেবারে টানা যাবে না, ইমিডিয়েট পরবর্তী অক্ষরে যেতে হবে। যেখানে হ্রস্ব আসবে ইমিডিয়েট নেক্সট অক্ষর, এইটাকে কন্টিনিউ করতে হবে। দেখুন আরেকবার বলছি, বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা, তো প্রত্যেকে দেখলেন তাই তো? একটা জিনিস প্রত্যেকের চোখে পড়ছে যে একটা এস চিহ্ন আছে মাঝে মধ্যে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওটা কিসের চিহ্ন? এস ওটা দেখাচ্ছে, অপগ্রহ। কিসের চিহ্ন ওটা? হ্যাঁ, ওই লুপ্ত অ। হ্যাঁ, লুপ্ত অয়ের চিহ্ন, লুপ্ত আকারের চিহ্ন এটা। আচ্ছা, এটা কি মানে কারো ক্লিয়ার আছে ধারণাটা, মানে লুপ্ত মানে কেন, কি জন্য, মানে এই সাইনটা দেওয়ার কি প্রয়োজন, এটসেট্রা? মানে ওই দয়ের ওকারটা একটু বেশি করে টেনে অয়ের উচ্চারণটাকে অফ রেখে ওকারটাকে টানতে হবে, এটাই। না ম্যাডাম, সেরকম না। আমি ঠিক আছে, আমি একটা ওটাকে আমি একটু বুঝিয়ে মানে ওয়ার্ডে একটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেখাচ্ছি, মানে কেন এটার প্রয়োজন বা এটা আসলে জিনিসটা কি, এটা একটু জানা প্রয়োজন। একটা ক্লিয়ার ধারণা থাকলে আমাদের সুবিধা হবে, পরবর্তীকালে যেখানে যেখানে এক্সাম্পলে আসবে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন দেখুন আমি এখানে জাস্ট দু একটা মানে দুটো বাক্য লিখবো আমি এখানে। দেখুন প্রথম বাক্য হচ্ছে, দেখুন প্রথম বাক্য হচ্ছে ধরুন সীতা গচ্ছতি, সংস্কৃত একটা বাক্য, সীতা গচ্ছতি। সীতা গচ্ছতি মানে কি? সীতা যাচ্ছেন বা সীতা যাচ্ছেন। আচ্ছা, সেকেন্ড বাক্য লিখবো সীতা আগচ্ছতি। অর্থ কি হবে? সীতা আসছেন। আসছে। তাহলে আমরা দেখলাম যে দুটো বাক্যের অর্থ পুরোপুরি আলাদা, তাই তো? দুটো বাক্যের অর্থ আলাদা। আচ্ছা, এবারে যদি আমরা এই দুটো বাক্যকে সন্ধি করে লিখি, আমরা জানি যে, আচ্ছা সরি, এখানে বর্তমান কালে করলে হবে না, একটু অসুবিধা হবে, মানে এক্সাম্পলটা ঠিক বোঝা যাবে না। অগচ্ছত মানে অতীত কালে করতে হবে, ঠিক আছে? আমাদের অতীতকালে ক্রিয়াপদের রূপটা কেমন হয়? গম ধাতুর অগচ্ছত, মানে সীতা গিয়েছিলেন, ঠিক আছে? এটাতে বোঝানো যাবে, আমাদের অকারটা লাগবে, সীতা গিয়েছিলেন, তাই তো? এটাই মিনিং। আচ্ছা, সেকেন্ড বাক্যে কি হবে তাহলে? অতীতকালে করলে কি হবে? আগচ্ছত, এটাই রূপ। মিনিংটা কি হবে?
সীতা এসেছিলেন, তাই তো? আচ্ছা, এবারে প্রত্যেকে বলবেন যে সন্ধি করলে এখানে কেমন হবে। সীতা আ প্লাস অ সন্ধি করলে কি হবে? আ হবে। তাহলে আ প্লাস অ সন্ধি করলে এখানে আ আছে আর অ আছে, সন্ধি করলে আ হবে, তাই তো? তাহলে আমরা যদি বাক্যটাকে সন্ধি করে লিখি তাহলে কেমন হবে? এটাই হবে, তাই তো? আচ্ছা, এবার সেকেন্ড বাক্যে আসি। সেকেন্ড বাক্যে কি আছে? আ প্লাস আ, তাই তো? তাহলে কি হবে? আ প্লাস আ মিলে কি হয়? স্যার। আই হবে। তাহলে সন্ধি করলে কি হবে? বাক্যের যে স্ট্রাকচারটা সন্ধি করে লিখলে কেমন হবে? সীতা গাচ্ছাত। এখন দেখুন, এই যে সন্ধি করে আমরা যে বাক্যের যে স্ট্রাকচারটা করলাম, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নেই, দুটো একই রকম মানে হয়ে গেল। কিন্তু মানে তো আলাদা। এই মানে এটা থেকে এই যে সীতা অগচ্ছদ, এখান থেকে যেটা তৈরি হয়েছে, এটার থেকে যেটা তৈরি হয়েছে তার মানেটা তো আলাদা, ঠিক তো? এইটা থেকে যেটা এসছে মানেটা আলাদা, আর সীতা আগচ্ছদ থেকে যেটা হয়েছে তার মানেটা আলাদা, ঠিক তো? কিন্তু আমরা এখন দুটো যেহেতু বাক্যের স্ট্রাকচার একই হয়ে গেছে, তাহলে আমরা মানে কি করে বুঝবো? কি করে বুঝবো? মানে আমরা আলাদা করবো কি করে? দ্বিতীয় বাক্যেতে মানে অবলুপ্ত অকারের ওই অবলুপ্ত অকারটা দিতে হবে, মানে যাতে দুটো আ একসাথে বসানো। মানে দুটো আকার যাতে বোঝানোর জন্য ওই এস এর মতো চিহ্নটা, ওই অবগ্রহ চিহ্নটা দিতে হবে। আচ্ছা, দেখুন, তাহলে এটা বোঝা গেছে। এবারে কি করতে হবে? একটু ওয়েট করুন। আচ্ছা, দেখুন তো এখন সন্ধি করলে আমরা কি করব? একটা অকারের জন্য কি একটা সাইন। লুপ্ত অকারের চিহ্নটা কেমন হয়? এরকম দেখতে হয়। কিরকম হয় দেখতে? এরকম দেখতে, এসের মতো। তাহলে আমরা কি করব? আমাকে দেখুন, আমার কনফিউশনটা কোথায় এখন? মানে আকার নাকি অকার, কনফিউশনটা আমার এখানে নেই, কিন্তু সীতাতে আছে কি? সীতাটা অকার হয় কিনা আকার হয়, এখানে কোনো কনফিউশন আছে আমাদের কারো? না, সেসব নেই, আকারই হবে। আমাদের কনফিউশনটা কোথায়? অগচ্ছদ নাকি আগচ্ছদ, তাই তো? এখানে এই জায়গাটাতে আমাদের কনফিউশন। তাহলে আমি কোথায়, মানে যেখানে আমার কনফিউশন, আমি সেখানে সাইনটা ইউজ করব। ক্লিয়ার হলো কি জিনিসটা? যেখানকার অকার নাকি আকার, মানে যে জায়গাটার, যেখানে এখানে অকার ছিল নাকি আকার ছিল, এই কনফিউশনটা যে জায়গাতে আছে সেইখানে আমি লুপ্ত অকারের সাইনটা ইউজ করব। এখন তাহলে আমার অগচ্ছদ মানে একটা অকার আছে, আমি এখানে একটা সাইন ইউজ করলাম। আর এখানে আকার আছে, তাহলে একটা অকারের জন্য একটা লুপ্ত অকারের সাইন, অকার প্লাস অকার দুটো, তাহলে দুটো অকারের জন্য আর একটা। আচ্ছা, এখন কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? তাহলে এখন বাক্য মানে দ্বিতীয় স্ট্রাকচার আলাদা হয়েছে। না, দ্বিতীয় বাক্যের এটা ক্লিয়ার হলো না। আচ্ছা, একটা অকারের জন্য একটা সাইন, আমরা এটা কি বলছি? লুপ্ত অকারের সাইন, তাই তো? তাহলে একটা অকারের জন্য একটা সাইন, একটা অকার ছিল সেটা বোঝানোর জন্য। তাহলে আকার মানে কটা অকার? দুটো অকার। দুটো অকার মিন্স আকার, তাহলে আকারকে বোঝানোর জন্য দুটো সাইন। দেখুন, এখন কিন্তু আর কোনো কনফিউশন নেই।
যখন আমরা এই স্ট্রাকচারটা দেখবো তখন ভাববো যে এটাই সীতা অগচ্ছদ, মানে সীতা গিয়েছিল বা গিয়েছিলেন। আর যখন এই স্ট্রাকচারটা দেখবো, দুটো লুপ্ত আকারের সাইন দেখবো, তখন তার মানেটা কি, সীতা এসেছিলেন। তাহলে এই কারণে হচ্ছে এই যে লুপ্ত আকারের সাইন সেটা ইউজ করা হয়। তার মানে স্যার ওই একটা একটা ওই চিহ্নটা দিলে অবগ্রহ দিলে মনে হয় বলা হয় অ, আর দুটো দিলে আ, এরকম। দুটো দিলে আ। এবারে এটা শুধুমাত্র কিসের জন্য? এটা শুধুমাত্র আমাদের অর্থটাকে বোঝানোর জন্য, সঠিক অর্থটার ইঙ্গিত দেওয়ার জন্য। এটার কিন্তু কোনো উচ্চারণ হবে না। ঠিক আছে, এটার কোনো উচ্চারণ হবে না। দুটো ক্ষেত্রে কি হবে? সীতা গচ্ছদ। দুটো ক্ষেত্রে উচ্চারণ নাকি সীতা গচ্ছদ, সীতা গচ্ছদ। এবার এখানে যেহেতু আকার আছে বলে আমাদের একটা কনফিউশন হতে পারে। আমাদের ওখানে যে এক্সাম্পলটা আছে দেখুন, ওখানে কি এক্সাম্পল ছিল, সাম বেদোস্মি, তাই তো? দেখুন এখানে কি হয়েছে, সরি সাম, দেখুন সাম বেদ এরকম ছিল, ঠিক আছে, মানে বেদ অস্মি। এখানে কি আছে, ও আর অ ছিল, ও আর অমিলে কি হয়, ও হয়। সন্ধি করলে ওকার এবং তারপরে অকার থাকলে দুটোর জায়গায় কি বসে, ওকার বসে যায়। তাহলে দুটো জায়গায় ওকার বসে গেল, তাহলে অ্যাকচুয়াল ফর্মটা কি, এটাই সাম বেদস্মি। কিন্তু অকারটা জাস্ট বোঝানোর জন্য একটা সাইন দেওয়া হচ্ছে যে অকার ছিল। ঠিক আছে, তাহলে এটা তাহলে কোনো সব সন্ধিতেই এই সাইনটা দেওয়া হয় না? মানে অনেক জায়গাতে তো ওই অকার উঠে গিয়ে তো মানে বসছে এরকম, কিন্তু সব জায়গাতেই কি এই সাইনটা দেওয়া হয়? অকার উঠে গেলেই কি সাইনটা দেওয়া হয়, নাকি এটা না বিশেষ না কোনো ম্যাডাম, অকার উঠে গেলেই সাইনটা দেওয়া হয় বলতে বিশেষ ক্ষেত্রে না, আসলে এটা বিশেষ ক্ষেত্রে দেওয়ারই প্রয়োজন আছে। মানে যেখানে আমাদের কনফিউশন সেখানে দেওয়াটাই উচিত, কিন্তু এটা আস্তে আস্তে মানে ব্যবহারটা এত মানে ব্যবহারটা করতে করতে কনফিউশন যেখানে আছে সেখানেও দেওয়া হচ্ছে, মানে যেখানে প্রয়োজন আছে সেখানেও, আর যেখানে অপ্রয়োজন সেখানেও দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মানে এটা মানে ব্যবহারে একটা প্রসিদ্ধ হয়ে গেছে, এই মানে লুপ্ত আকারে সাইন ইউজ করাটা একটা প্রসিদ্ধ হয়ে গেছে, মানে কনফিউশন থাক আর না থাক। অ্যাকচুয়ালি কনফিউশন দূর করার জন্য এই সাইনটা ইউজ করা উচিত, মানে এইভাবেই প্রথম শুরু হয়েছে জিনিসটা। সেটা আস্তে আস্তে বহুলভাবে ব্যবহৃত হতে হতে আজকে সব জায়গাতেই ব্যবহার করা হয়, যেখানে কনফিউশন নেই সেখানেও, আর যেখানে কনফিউশন আছে সেখানে তো করতেই হবে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এটাই। আচ্ছা, তাহলে এটার কিন্তু কোনো উচ্চারণ করা যাবে না, কেন? অ্যাকচুয়ালি তো এটার কোনো এক্সিস্টেন্স নেই। লুপ্ত কেন, মানে আমরা কি বলছি, লুপ্ত আকারের সাইন। লুপ্ত আকার মিন্স ওটার কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে যার কোনো এক্সিস্টেন্স নেই সেটার তো প্রোনাউন্সিয়েশন হবেই না। তাহলে ভুল করে কেউ কোনো প্রোনাউন্সিয়েশন করবেন না। যেখানে যেখানে ধরুন যেরকম পাচ্ছেন সাম বেদ অস্মি, এরকম বলা যাবে না। আচ্ছা, আমার আরেকটা কনফিউশন আছে। এটা আমি একবার শুনেছিলাম এটাকে অবগ্রহ বলে, এটা কি সত্যি তাই, নাকি এটাকে লুপ্ত আকারই বলবো? না না, অবগ্রহ বলে। অবগ্রহ বলে। তাহলে স্যার ওই যেমন সীতা আগাচ্ছতি, তো যখন আমরা বলবো মন্ত্রের ক্ষেত্রেও বা এমনি কথার ক্ষেত্রেও, তো সেক্ষেত্রে তাহলে কি আমরা সন্ধিটা ভেঙে বলবো নাকি? না না, সন্ধি ভেঙে বলবেন না, আমরা সন্ধি করেই বলবেন। শুধু মিনিং বোঝানোর জন্য স্পেলিংও এরকম লেখা হয়। হ্যাঁ, মানে বলার সময় জিজ্ঞাসা করছি। মানে বলার সময় কোনো ভাঙবেন না। ঠিক আছে, উচ্চারণ করার সময় সন্ধি অবস্থাতেই যেটা আছে সেটাই উচ্চারণ করবেন। তাহলে আমরা ওই যে শ্লোকটা আছে সাম বেদ অস্মি, ওখানে অস্মি আর বলবো না, সাম বেদ অস্মি এরকম না, যেমনটা আছে জাস্ট উচ্চারণটা কেমন হবে, এই যে ফর্মটা আছে সেটাই, মানে এই যে ফর্মটা আছে এটা উচ্চারণ করলে যেটা হবে সেটাই উচ্চারণ। এটা উচ্চারণ করলে কেমন হবে,
সামবেদোস্মি, সামবেদোস্মি। ঠিক আছে, তাহলে লুপ্ত আকারের কোনো উচ্চারণ কখনোই হবে না। তাহলে যেখানে যেখানে পরবর্তীকালে এরকম লুপ্ত আকারের সাইন দেখবেন, সেখানে কিন্তু কেউ ভুল করে উচ্চারণ করবেন না, মানে অকারের উচ্চারণ কেউ ভুল করে দেবেন না। ঠিক আছে, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে মানে লুপ্ত আকার জিনিসটা কি আদৌ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা এবার আমরা আমাদের যে উদাহরণ শ্লোক সেগুলো দেখি। দেখুন, মানে এখানে এই শ্লোকগুলোতে কিসের জন্য দেওয়া হয়েছে? এই শ্লোকগুলো হ্রস্ব এবং দীর্ঘের অভ্যাসটাকে ভালোভাবে করার জন্য। এখানে হ্রস্ব দীর্ঘের একটা ভালো কম্বিনেশন আছে, তো প্রত্যেকে চেষ্টা করবেন দীর্ঘগুলোকে টানতে, আর হ্রস্বগুলোকে যখন যখন হ্রস্ব আসবে একেবারে টানবেন না, ইমিডিয়েট পরের অক্ষরে চলে যাবে। দেখুন পরের শ্লোকগুলো আমি জাস্ট পড়ছি একবার করে। পশ্য মে পার্থ রূপাণি শতশোত্থ সহস্রশঃ। খেয়াল করে দেখুন, শতশ, শো দীর্ঘ আছে, ওখানে আমি টানলাম একটু, কিন্তু পরে থ আছে, একটা শব্দ শেষ হচ্ছে বলে আমি ওখানে একটু হালকা পজ নিলাম, এরকম করা যাবে না। থয়ের ইমিডিয়েট পরেই স বলা শুরু করতে হবে, স থেকে শুরু করতে হবে। দেখুন, শতশোত্থ সহস্রশঃ, মানে ব্যাপারটা এমনই হলো উচ্চারণে যে আলাদা করে বোঝাই গেল না যে শতশোত্থ একটা শব্দ আর সহস্রশঃ এটা আলাদা একটা শব্দ, এটা যেন উচ্চারণে বোঝাই গেল না, তাই না? এরকমটা উচ্চারণ ঠিক এরকমই করতে হবে, হ্রস্ব বর্ণের উচ্চারণ এভাবেই করতে হবে। হ্রস্ব বর্ণের উচ্চারণের ক্ষেত্রে নো পজ, ইমিডিয়েট পরের বর্ণ, এইটাকে মাথায় রাখতে হবে। নেক্সট, নানাবিধানি দিব্যানি। দেখুন, বিধানি দিব্যানি, নি দি যেন অ্যাটাচড হয়ে গেছে একসাথে। নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ অগ্রণীর্গ্রামণি শ্রীমাन् ন্যায়ো নেতা সমীরণঃ সহস্রমূর্ধা বিশ্বাত্মা সহস্রাক্ষः সহস্রপাত লোকাধ্যক্ষস। দেখুন বিসর্গের পরে স আছে, তাহলে ধ্যক্ষস স হয়ে যাবে। লোকাধ্যক্ষস সুরাধ্যক্ষো ধর্মাধ্যক্ষক। দেখুন ক আছে, তাহলে ধর্মাধ্যক্ষক কৃতাকৃতঃ চতুরাত্মা চতুর্ব্যূহঃ। দেখুন এখানে কি করেছি আমি, এখানে আসলে সন্ধি করে লেখা আছে, কিন্তু যেহেতু আমি উচ্চারণে থেমে যাচ্ছি ওখানে, ওই জন্য সন্ধিটাকে ভেঙে দিয়ে বিসর্গ করে দিলাম। মানে বিসর্গের পরে চ থাকলে কি হয়, বিসর্গ তালব্যস্য হয়ে যায়। ওই জন্য কি করলাম, তালব্যস্যটাকে আমি বিসর্গে কনভার্ট করে নিলাম, যেহেতু ওখানে আমি ভাঙছি। চতুরাত্মা চতুর্ব্যূহঃ চতুর্দংষ্ট্রশ্চতুর্ভুজঃ ঈশ্বরো বিক্রমে ধন্বী মেধাবী বিক্রমঃ ক্রমঃ। দেখুন বিক্রমা কয় রফেলা আছে, তাহলে ক আছে প্রথমে, তাহলে বিসর্গের ইমিডিয়েট পরে ক আছে, তাহলে কি হবে, বিসর্গ খ হয়ে যাবে। মেধাবী বিক্রমঃ ক্রমঃ অনুত্তমো দুরাধর্ষঃ কৃতজ্ঞঃ কৃতিরাত্মবান। তারপরে দেখুন অন্তস্থ বকার আছে, তাহলে এখানে যতগুলি বকার আছে সবগুলি অন্তস্থ বকার, মানে আমাদের ওষ্ঠ দুটো টাচ করবে না, সেইভাবে সবগুলো বকার উচ্চারণ করতে হবে।
विश्वाधिका वेदवेद्या विन्ध्याचलनिवासिनी विधात्री वेदजननी विष्णुमाया विलासिनी सर्वगः सर्वविद्भानुः विश्वक्सेनो जनार्दनः वेदो वेदविदव्यङ्गो वेदाङ्गो वेदवित्कविः। প্রত্যেকের স্পষ্ট হয়েছে? মানে জাস্ট এই শ্লোক অভ্যাস করবেন। এই লাস্টের এই সর্বদোষটা একটুখানি বলবেন আরেকবার? স্যার ওর আগেরটাও আচ্ছা, ওটা আমরা আরেকবার কি বলে দিন না, বিশ্ব অধিকার ঈশ্বর, পুরোটাই একটু আচ্ছা আরেকবার বলে দিন। সবগুলো কিন্তু অন্তস্থ আকার। विश्वाधिका वेदवेद्या, দয় জফলা আকার কেমন হবে? আমরা ইয়ফলার উচ্চারণ শিখেছি, যুক্তাক্ষরের সঙ্গে থাকলে কেমন হবে? দিয়া মানে প্রত্যেক অক্ষর দিয়ে আমরা শিখেছি, অ আ ই সবগুলো দিয়ে। তাহলে वेदवेद्या विन्ध्याचलनिवासिनी বিধাত্রী বেদজননী। আচ্ছা, এখানে সম্ভবত বিষ্ণুর মানে একটা রেফ আছে, হ্যাঁ ওটা এখানে হয়তো নেই, পড়েনি। বিষ্ণুর মায়া বিলাসিনী সর্বগস, দেখুন এখানে দেখুন সর্ববিদ ভানু, তারপরে রেফ আছে। আসলে বিসর্গটা ওখানে রেফ করে দেওয়া হয়েছে সন্ধি করে। তো আমরা কি করব, রেফটাকে বিসর্গে ফিরিয়ে আনবো। যেহেতু আমরা কি করছি, ওটা একটা পাদের শেষ, ওখানে আমরা সন্ধি বিচ্ছেদ করছি, সন্ধি করে ওখানে লেখা আছে, কিন্তু আমরা যেহেতু উচ্চারণ করছি সন্ধি বিচ্ছেদ করে, তাই জন্য সন্ধি বিচ্ছেদ করে রেফটাকে বিসর্গে ফিরিয়ে আনতে হবে। সর্বগঃ সর্ববিদ্ভানুঃ विश्वक्सेनो जनार्दनः वेदो वेदविदव्यङ्गो वेदाङ्गो वेदवित्कविः। দেখুন সবগুলোই আছে। স্যার ওটাকে দুটো পাদকে কি করে সন্ধি করলে, একটু আগে আপনি বললেন যে দুটো পাদকে সন্ধি করা যাবে না। আচ্ছা, এখানে সন্ধি করা যাবে না বলতে দেখুন এখানে কিন্তু এটা রিটেন ফর্মে আছে, এটা কিন্তু মানে রিটেন ফর্মে বলতে শ্লোক লেখা আছে, রিটেন ফর্মে আছে, সেখানে সন্ধি করে লেখা হয়েছে। এবার উচ্চারণ যিনি করছেন, দেখুন এটা আসলে ব্যাপারটা এরকম যে আমরা যে একটা জিনিসের উপরে জোর দিয়ে যাচ্ছি যে একটা পাদের শেষে আমাদেরকে স্টপ নিতে হবে, তাই তো? আচ্ছা, এই নিয়মটা আসলে এটা একটা সার্বত্রিক নিয়ম, কিন্তু এই নিয়মটাকে একেবারে যে মানতে হবে মানে এটাকে না মানলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আপনার উচ্চারণ একেবারে সব জলে চলে গেল, আপনি গ্রামারের সবকিছু বিসর্জন দিয়ে দিলেন, এমনটাই না। ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড যে মানে আমরা এটা ছন্দশাস্ত্র, আমাদের যে ছন্দশাস্ত্র আছে, ছন্দশাস্ত্র যখন আমরা পরে পড়বো ছন্দের বিষয়ে, এটা একটা মানে তার একটা স্ট্যান্ডার্ড নিয়ম যে একটা পাদের শেষে একটা জ্যোতি মানে একটা স্টপ, একটা বিরাম হবে, সেটা ওখানে লেখাও আছে। এবারে যদি কেউ এরকম হয়, ধরুন এখানে তো একটা লাইনে মাত্র 16টা শব্দ আছে, যদি কেউ চান যে দুটো পাদ একসঙ্গে পড়বেন, মানে এরকম ধরুন সর্বগঃ সর্ববিদ্ভানুর বিশ্বক্সেনো জনার্দনঃ, তখন কি হচ্ছে, তখন কিন্তু আর সন্ধি বিচ্ছেদের দরকার নেই, তখন কিন্তু পুরো লাইনটাতেই যেখানে যেখানে সন্ধি করার প্রয়োজনীয়তা হবে সেখানে সন্ধি করে নিতে হবে, আর যেখানে সন্ধি করা আছে বিচ্ছেদের কোনো প্রয়োজন নেই। কেন না, আমার অ্যাট এ টাইম উচ্চারণের মধ্যে একটা লাইন ইনক্লুড হয়ে যাচ্ছে। আগে কি হচ্ছিল, অ্যাট এ টাইম উচ্চারণের পার্ট কতটা হচ্ছিল, একটা পাদ, এখন দুটো পাদ মিলিয়ে একটা লাইন আমার একটা উচ্চারণের একটা পাঠের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মানে নিয়মটা একই,
আপনার অ্যাট এ টাইম উচ্চারণের মধ্যে কতটা অংশ আছে, সেই অংশে যদি কোনো সন্ধির অবসর থাকে, সন্ধির কোনো মানে ব্যাপার থাকে, তাহলে সন্ধি হবে। আচ্ছা, মানে এটা মানে বুঝবো সেটা কি আপনি করে ওটাই? একটা লাইন বলেন আর একটা পাদ বলেন। মানে এরকম না যে প্রথম লাইনটাতে আমি পুরোটা উচ্চারণ করে দিলাম, তারপরের লাইনটাতে আমি দুটো পাদ আলাদা আলাদা উচ্চারণ করলাম, না না, তাতে এটা কোনো অসুবিধা এটা করলে আসলে কি হচ্ছে, এটা সেই মানে ছন্দ বিচ্ছেদ। ছন্দ বিচ্ছেদ মানে একটা আপনি যেটা মেনটেন করছেন সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে যেতে হবে। আপনি যখন একটা লাইন একবারে বলছেন, তাহলে প্রত্যেকটা লাইনই সেভাবে বলে যেতে হবে, হুম, ঠিক আছে? না হলে একটা মানে ওটা তো চ্যান্টিং। কিসের জন্য বলছি আমরা চ্যান্টিং? এটা অবশ্যই শ্রুতি মধুর হবে। শ্রুতি মধুর হতে গেলে তাল কাটলে হবে না, হুম, একটা একই রকম একটা মানে কি বলবো, যেটা করছেন সেটাকেই মেনটেন করতে হবে। ঠিক। তাহলে এগুলো গেল অন্তস্থ বখারের শ্লোক। এরপরে এরকম সবগুলো আছে। আচ্ছা, বলুন বলুন। আগের যেটাই মানে যেটাই ভাঙছেন কোন জায়গাটা একটু বলবেন, বিচ্ছেদ করছেন কোন জায়গাটায়? আচ্ছা, বিচ্ছেদ এই আগের কোথায় করছি আমরা? রেফ, সর্ববিদ ভানুর। রেফ ছিল না, বয়ের উপরে রেফ আছে, বয় হ্রস্বের উপরে রেফ আছে, ওই রেফটাকে আমরা বিসর্গে কনভার্ট করছি। মানে ওটা সন্ধি করে রেফ হয়েছে, যেহেতু আমরা ওখানে বিচ্ছেদ করছি, তো সেটাকে আমরা বিসর্গে ব্যাক করে আনছি আবার। ভানু, ভানুহু। ভানু ওইখানে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে যেমন আপনারা দেখেছেন যে আমরা একটা পাদের শেষ আর পরবর্তী পাদের শুরুর বর্ণের মধ্যে যেমন সন্ধি করছি না, কেন? সেই দুটো আমাদের অ্যাট এ টাইম উচ্চারণের অংশ না বলে। সেক্ষেত্রে অ্যাট এ টাইম উচ্চারণের অংশ নয়, কিন্তু রিটেন ফর্মে সন্ধি করে দেওয়া আছে, সেখানেও তো সেটাকে ব্যাক করে আনতে হবে। আমাদের প্রোনাউন্সিয়েশনের যে ফর্ম, সেখানে তো সন্ধি নেই, অ্যাট এ টাইম উচ্চারণের মধ্যে নেই, রিটেন ফর্মে সন্ধি করে লেখা আছে, কিন্তু সেটা আমাদের উচ্চারণের পার্টের মধ্যে তো ইনক্লুড হচ্ছে না। তো সেক্ষেত্রে সেটাকে ব্যাক করে আনতে হবে। তখন আপনি যদি একসাথে একটা লাইন বলেন তাহলে ব্যাক করতে হবে না, আর একসাথে যদি একটা পাদ বলেন, সেক্ষেত্রে একটি পাদের শেষে যদি কোথাও সন্ধি করে লেখা থাকে, সেটাকে সেই সন্ধিটাকে ভেঙে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক। আচ্ছা, এরপরে বর্গীয় বকার এবং ক্ষয়কারের শ্লোক আছে। ক্ষয়কারের উচ্চারণ আমরা শিখেছি ব্রহ্মাণ্য, তাই তো? এখানে ব্রহ্মা আছে, ময় ওটা আছে, উচ্চারণটা কেমন হবে? ক্ষয়কার না, সরি, এটা ম হ, হয় ম। তাহলে হ ময়ের উচ্চারণটা কেমন হবে বলেছিলাম, আগে ম তারপরে হ। যেমন আজকে আমরা জিহুয়ামূলীয় আর উপধ্বনির উচ্চারণ দেখলাম। এরপরে তিনটে সকারের উচ্চারণ অভ্যাস করার জন্য এই শ্লোকগুলো আছে, তিনটে সকার দিয়ে শ্লোক আছে এখানে। আচ্ছা, নেক্সট মকার আর হকার দিয়ে আছে, রকার দিয়ে আছে মানে রেফ দিয়ে আছে, তারপর দন্তেস্ব মানে স্ব, সেইটা দিয়ে কিছু শ্লোক আছে, একটাই মাত্র লাইন আছে। তারপরে জ্ঞকার দিয়ে আছে, ক্ষয়কার দিয়ে আছে, মহাপ্রাণ, ব্যাস। মানে এতগুলো আমাদের স্যাম্পল শ্লোক আছে, ঠিক আছে? আচ্ছা, আপনারা হচ্ছে এখন সবগুলো করা দরকার নেই, আমি হ্রস্ব দীর্ঘ আজকে ক্লাসে বললাম, আমি আপনাদেরকে রেকর্ডিং পাঠাবো হ্রস্ব দীর্ঘ, অন্তস্থ বকার, আর এই যে 3 নাম্বার যেটা আছে, ধরুন আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি নাম্বার 5 পর্যন্ত যতগুলো শ্লোক আছে সবগুলো। নাম্বার 6 থেকে নেক্সট ক্লাসে আমরা দেখবো, মানে ওগুলো আমি নেক্সট ক্লাসে আমি বলবো, আপনারা বলবেন। নাম্বার 5 পর্যন্ত যতগুলো প্যাটার্ন আছে, এইগুলোর আমি ভয়েস রেকর্ডিং পাঠাবো, এবং আপনারা এগুলোই প্র্যাকটিস করবেন। এখান থেকে হোম টাস্ক দেওয়া হবে। আর এই যে স্টাডি মেটেরিয়াল এই বেঙ্গলিতেই দেওয়া হবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি শ্লোকগুলো পাঠিয়ে দেবো, এটা বেঙ্গলি স্ক্রিপ্টে আছে, সেটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। মানে মেন স্টাডি মেটেরিয়ালে আমাদের ওটা দেবনাগরীতে আছে, আর আলাদা করে বেঙ্গলি স্ক্রিপ্ট করাই আছে, ওটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকজনকে মানে কোন একটা কোয়েশ্চেন করেছিলেন যে শ্লোকের নাম্বার বুঝতে পারছেন না,
দেখুন সব জায়গাতে নাম্বারিং না করা থাকলেও দুটো করে লাইন মিলিয়ে একটা করে শ্লোক অনুষ্টুপের ক্ষেত্রে 4 লাইনেরও শ্লোক হতে পারে, কিন্তু অনুষ্টুপের ক্ষেত্রে সাধারণত 2টি লাইন 1টি শ্লোক। তাহলে সেই হিসেবে কাউন্ট করবেন। ধরুন এই যে 5 নম্বরে 3টে সকার দিয়ে যে শ্লোকগুলো আছে, কটা শ্লোক আছে এখানে, মানে এই পেজে কতগুলো শ্লোক আছে? 4টে, তাই তো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টে শ্লোক আছে। কি করে কাউন্ট করলাম? দুটো করে লাইন মিলিয়ে একটা করে শ্লোক। ঠিক আছে, তাহলে গুরুস্তোত্র এইভাবে কাউন্ট করলে আপনারা নাম্বারিং গুলো বুঝতে পারবেন কোনটা কত নম্বরের শ্লোক। স্যার একটা প্রশ্ন আছে, ধরুন এই যে শ্রীদাহা শ্রীসাহা, এই যে এইটা এই শ্লোক এই জিনিসগুলো দেখে, এই শ্লোকগুলো দেখে প্রথমে কি করে বুঝবো এটা অনুষ্টুপ ছন্দ? আচ্ছা, অনুষ্টুপ ছন্দ বোঝার সবচেয়ে সহজ উপায়, একটা লাইনে আপনি অক্ষর সংখ্যা কাউন্ট করবেন। অক্ষর সংখ্যা বলতে আমাদের এখানে অক্ষর বলতে একটা পার্টিকুলার বর্ণ না, পার্টিকুলার বর্ণ বলতে ধরুন এখন কা এখানে যদি আমরা এইভাবে কাউন্ট করি, ক একটা আ একটা, তাহলে দুটো হয়ে যাচ্ছে, এরকম না। মানে উচ্চারণ করতে পারছেন সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, মানে যেটাকে আমরা ইংরেজির ক্ষেত্রে বলি সিলেবেল। ঠিক আছে, মানে উচ্চারণের সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট। তাহলে সেটাই হচ্ছে একটা অক্ষর। দেখুন প্রথম লাইন কাউন্ট করুন, শ্রী দহ, মানে শ্রী একটা, দহ 2, শ্রী 3, সহ 4, শ্রী 5, নি 6, বা 7, সহ 8। 8 হলো একটি পাদে 8টা হয় অনুষ্টুপে। আচ্ছা, নেক্সট পাদে দেখুন, শ্রী 1, নি 2, ঝিহি 3, শ্রী 4, বি 5, ভা 6, ব 7, নহ 8। তাহলে 8 8 16। মানে এখন আপনারা প্রাথমিকভাবে অনুষ্টুপ যদি কাউন্ট করেন, অক্ষর সংখ্যা এরকম 16টা হলে একটা লাইনে, তাহলে ভাববেন অনুষ্টুপ। মানে পুরো শ্লোকে কটা হবে তাহলে? 16 + 16 32। তাহলে একটা শ্লোকে যদি অক্ষর সংখ্যা 32 হয়, দেন সেটা অবশ্যই অনুষ্টুপ ছন্দে আছে। আর এই উন্মেষ যেটা আছে তারপর একটা একটা মেষ একটা, তাই তো? হ্যাঁ, এবারে দেখুন একটা জিনিস হচ্ছে, এবারে কাউন্ট করে করতে পারেন। আর আপনারা যে অনুষ্টুপ ছন্দের যে স্টাইলে পড়ছেন, জাস্ট একটা যে কোনো একটা অজানা শ্লোক নেবেন, অজানা শ্লোক নিয়ে দেখবেন আপনি যে সুরে পড়ছেন, যে স্টাইলটা দিয়ে শ্লোকটা পড়ছেন, ওই সুরে ওই পার্টিকুলার শ্লোকটা পড়তে পারছেন কিনা। মানে একেবারে মানে পড়তে পারছেন না বলতে যে একটা টেনে কষে একটা সুর করে দিয়ে মিল করলেন, এরকম না, মিল করে না, নর্মালি যে সুরে পড়ছেন অনুষ্টুপ ছন্দের শ্লোক, ওই সুরে একটা নতুন শ্লোক পড়তে পারছেন কিনা। যদি পড়তে পারছেন, দেন ওটা অনুষ্টুপেই আছে। দুটোভাবে আপনি ওটাকে ধরতে পারেন, 1 অক্ষর সংখ্যা কাউন্ট করে, আর 2 হচ্ছে আপনি যে স্টাইলে পড়ছেন সেই স্টাইলটা একটা নতুন শ্লোকে যখন অ্যাপ্লাই করছেন, সেই শ্লোকে সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, মানে সেই সুরটা যদি অ্যাপ্লিকেবল হয়, দেন ওটা অবশ্যই অনুষ্টুপেই আছে। আর এটা তো অক্ষর সংখ্যা দিয়ে আমরা যদি দেখি, এটা দেবনাগরী স্ক্রিপ্টটা এই আমাদের যেমন এখানে কালবশয় রফলা দীর্ঘই, এখানে দেবনাগরে তো এরকম দীর্ঘই বা রফলা এসব তো কিছু নেই। তো ওইসব ক্ষেত্রেও মানে ওইসব ক্ষেত্রে নিয়মটা কি, মানে দেবনাগরীর ক্ষেত্রে নিয়মটা কি একই? হ্যাঁ, একই তো, দেবনাগরীর ক্ষেত্রে তো একই হবে। আচ্ছা, এগুলো নিয়ে এত মানে চিন্তার কিছু নেই। আমরা ছন্দ নিয়ে তো আমাদের ক্লাস হবে, মানে পার্টিকুলার কয়েকটা ছন্দ নিয়ে আমাদের তো ছন্দ শেখানো হবে আমাদের। তো সেক্ষেত্রে মানে আরো জিনিসটা ক্লিয়ার হবে। জাস্ট আমি আপনাকে এতটুকু বোঝালাম যে কিভাবে আপনি ছন্দ মানে একটা অক্ষর কাউন্ট করতে পারেন। তাহলে এই কাউন্ট করে আপনি ঠিক করতে পারেন একটা পার্টিকুলার ছন্দের শ্লোককে। আর একটা হচ্ছে সুর, স্টাইল, এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ঠিক আছে, ওটা নিয়ে মানে কোনো চিন্তার কিছু নেই, ওগুলো আসবে আমাদের সব ইন ডিটেলস, আমরা ছন্দ দেখব। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। তাহলে 5 পর্যন্ত আমি আপনাদেরকে পাঠাবো, শ্লোকগুলো ভালো করে অভ্যাস করবেন, আর ওখান থেকে হোম টাস্ক দেওয়া হবে।
বেশ, ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।